শিক্ষক নিবন্ধন আইসিটির এক ক্লাসে বাজিমাত। এই একটা ক্লাস করে আপনি 5 মার্ক তুলে ফেলতে পারবেন। পুরো ক্লাসের মধ্যে আমি 5 মার্ক তোলার জন্য যে টপিকগুলো দরকার সবগুলো করে করে দেখাবো। শুধু মুখে বলবো না, বোর্ডের মধ্যে 1 to 1 করব। তো আপনি যদি পরীক্ষাতে হয়ে দেখেন 313 অথবা 325 করে অবশ্যই ক্লাসটা দেখবেন মনোযোগ সহকারে। আপনার তো রিভিশন হবেই হবে এবং কোথাও যদি দুর্বলতা থাকে সেটাও কেটে উঠবে। পুরো ক্লাসটা ফ্রি এবং সম্পূর্ণ ক্লাস আমি বোর্ডে করাবো। এবং ক্লাসের মাঝখানে আপনাদের জন্য থাকবে গুরুত্বপূর্ণ টিপস, যে গুরুত্বপূর্ণ থিওরি কোনগুলো আপনি পড়বেন সেগুলো কোনো সময় আমি বলে দেবো। একটা করে কনসেপ্ট করাবো, একটা করে থিওরির গুরুত্বপূর্ণ টপিকগুলো বলবো। কখনো কম্পিউটার বেসিক, কখনো ইন্টারনেট, কখনো অপারেটিং সিস্টেম, কখনো তথ্য উপাত্ত। তো আমি আপনাদেরকে বলবো, যখন আমি একটা প্রশ্ন করাবো যদি আপনি পারেন তো আপনি করে ফেলবেন, আমার সঙ্গে সঙ্গে করে উত্তরটা মিলিয়ে দেখবেন, আর না পারলে মনোযোগ সহকারে বুঝবেন। আর শুধু ক্লাসটা মোবাইলে হাতে নিয়ে এভাবে দেখলেই হবে না, খাতা কলমে করবেন, অর্থাৎ আমার সঙ্গে সঙ্গে যেন আপনার রিভিশন হয়ে যায়। আমি পুরো সিলেবাসে যে 7টা টপিক রয়েছে 7টা টপিকে আলোচনা করব, 7টা টপিকের কনসেপ্ট নিয়ে কথা বলবো। তো কথা না বাড়িয়ে সময় ক্ষেপণ না করে আমরা শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতি নিয়ে। সংখ্যা পদ্ধতির গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সবগুলো সলভ করে ফেলবো। তো চলুন শুরু করা যাক। তো খাতা কলম যারা এখনও নেননি দ্রুত খাতা কলম নিয়ে বসেন। সংখ্যা পদ্ধতির গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের মধ্যে তো দেখেন, আমি আপনাদের একটা জিনিস দেখাই, 2টা পৃষ্ঠা আমি পরে আপনাদের জন্য প্রশ্ন লিখছি, সবগুলো আজকে বোর্ডে করবো। ওকে, প্রথম প্রশ্নটাই আমরা শুরু করি সংখ্যা পদ্ধতি দিয়ে। সংখ্যা পদ্ধতি দিয়ে শুরু হবে আর শেষ হবে হচ্ছে আপনার অ্যালগরিদম ফ্লোচার্ট দিয়ে। তো প্রথম যে প্রশ্নটা 6f - 5b। তো এখানে একটা কথা বলে রাখি, যদি আপনার বাংলা থেকে বাংলা লিখতে হবে, ইংরেজি থেকে ইংরেজিতে। আমি প্রশ্নটা ইংরেজিতে লিখতেছি যেহেতু আমার ইংলিশে লিখতে লিখতে অভ্যাস হয়ে গেছে, তো এই কারণে আমি ইংরেজিতে লিখতেছি। তো বাংলা থাকলে অবশ্যই বাংলা লিখবেন। এবং 57 - 25 ওকে, যোগ করুন ও ফলাফল হেক্সাডেসিমালে প্রকাশ করুন। কি বললাম? যোগ করুন ও ফলাফল হেক্সাডেসিমালে প্রকাশ করুন। ফলাফল হেক্সাডেসিমালে প্রকাশ করুন। হেক্সাডেসিমালে প্রকাশ করুন। তো এবার কিন্তু একটা মজার বিষয়, যে এবারই প্রথম শিক্ষক নিবন্ধনে ক্যালকুলেটর ব্যবহার করতে দিচ্ছে। যে নন প্রোগ্রামার বলতে ফিরে অনেকেই মনে করেন সাইন্টিফিক না, সাইন্টিফিক ক্যালকুলেটর। এই যে ক্যালকুলেটর মাথায় দেখতেছেন এই ক্যালকুলেটর, তো এইটার এবার আমরা একবারে সদ্য ব্যবহার করব। ঠিক আছে, একটি প্রশ্ন ভুল হবে না। তো এখন দেখেন এইখানে আপনার প্রথমে কি করতে বলছে, এই দুটো বিয়োগ করতে হবে, এটাও বিয়োগ করতে হবে। করে যে বিয়োগফলটা আমার আসবে এই বিয়োগফল দুটো যোগ করব, এবং যে যোগফলটা আসবে সেই যোগফলটাকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। তো এখানে যে জিনিসটা মনে রাখতে হবে, আমার ফলাফলটা কিসে চাইছে এটাকে আমরা ফোকাস দেবো। তো ফলাফলটা কিসে চাইছে? হেক্সাডেসিমালে। তো হেক্সাডেসিমালে যেহেতু ফলাফল চাইছে, দেখেন এটা কিন্তু অলরেডি আমার হেক্সাডেসিমালে আসেই, তো এটাতে আমি কোনো হাতই দিব না। এটিকে আমার হেক্সাতে আসে, এটা আছে অক্টালে, তো এইটাকে আমি হেক্সাতে রূপান্তর করবো। আমার কথা কি বুঝছেন? ফলাফল যেটাতে চাইছে আপনি সেটাতে প্রথমে ফোকাস দেবেন। হেক্সাডেসিমালে আসে, সো এটা আমার হেক্সাডেসিমালে আসে, এটাতে আমি হাতই দিব না। এইটাকে জাস্ট আমি হেক্সাতে কনভার্ট করবো বিয়োগ করার পর। তো চলুন প্রথমে আমরা বিয়োগ করি। 6f - 5b। তো দেখেন এইভাবে আপনি লিখবেন, লেখার পর বাকিটা আপনার মাথা থেকেই করতে হবে না। এই ক্যালকুলেটরটা নেবেন আর করবেন। ক্যালকুলেটর দেখে আপনি কীভাবে করবেন, এটার আমার পুরো একটা প্লেলিস্ট সাজানো আছে। ইউটিউবে যা দেখবেন প্লেলিস্টের মধ্যে ক্যালকুলেটর হ্যাক্স, ওই 4টা পর্বে শেষ করে ফেলবেন। আশা করি 4টা পর্ব যদি শেষ করে দেখেন একটাও আটকাবে না। আমি কি বললাম, যেটা আপনার মাথা খাটানোর দরকার নেই, জাস্ট ক্যালকুলেটর দেখে বসে দেবেন। তো ক্যালকুলেটারে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসতেছে আপনার 14। ক্যালকুলেটার করলে আসতেছে 14। যেহেতু আমি ক্যালকুলেটার ব্যবহার করতে চাবো, আমার আর মাথাতে নেওয়ার দরকার নেই হেক্সাডেসিমালে যোগ কি, বিয়োগ কি, গুণ কি, ভাগ কি। ক্লিয়ার? খালি ক্যালকুলেটার দিকে বসাই দিছি। দেন হচ্ছে আমার এটা কি 57 - 25। তো এটাকে যদি আমি এখন বিয়োগ করি, বিয়োগ করলে আসতেছে কত? 57 - 24, 32/8। ওকে, এবার খেয়াল করুন আমার কি বলছে, যোগ করতে বলছে। এই দুইটার বিয়োগফল যেটা আসবে সেটাকে যোগ করবো, ফলাফলকে হেক্সাডেসিমালে রূপান্তর করবো। তো এইটা অলরেডি আমার হেক্সাডেসিমালে আছে, এটাতে তো আমি হাত দিবই না। তো এইটাকে জাস্ট আমি হেক্সাতে নিয়ে যাওয়ার পর এর সঙ্গে যোগ করে দেবো। তো এইটাকে যদি আমি হেক্সাতে নিয়ে যাই, যে 328, হেক্সাতে নিয়ে যাওয়ার নিয়ম কি, অক্টালে যখন থাকবে কয় বিটে থাকে? 3 বিটে, আর হেক্সা হচ্ছে 4 বিটে। তো প্রথমে আমরা এটা 3 বিট বের করি। 3 বিট করলে আসছে যে 0 1 1, এটা 3 বিট করলে আসছে যে 0 1 0। এবার আমরা এটাকে 4 বিটে রূপান্তর করবো। 4 বিটে রূপান্তর করলে আসতেছে 4টা, এখানে যেহেতু 4টা হচ্ছে না 0 0। তো দেন মান আসতেছে এখানে কত? 8 আর 2 10, অর্থাৎ 10 মানে হচ্ছে এ। আর দেন এখানে আসতেছে কত? 1। ওকে, কি করলাম, প্রথমে আমরা বাইনারিতে নিয়ে গেলাম 3 বিটে, এরপর হেক্সাতে প্রকাশ করার জন্য 4 বিটে নিয়ে আসলাম। এটাই তার মান কত পেলাম? 1 এ।
অর্থাৎ এটা সমান সমান হচ্ছে 1a16, এইটাও পেয়ে গেলাম, এটাও পেয়ে গেলাম। তো এখন এই দুটো জাস্ট আমরা যোগ করে দেবো, 14 প্লাস 1a16। তো একটা জিনিস মনে রাখুন, এই 14 মানে কিন্তু এখানে আপনার ডি বোঝাচ্ছে না, এই 14 মানে হেক্সাডেসিমেলেরই 14। ওকে, হেক্সাডেসিমেলে কিন্তু আপনার এফ এর পরে আবার আপনার শুরু হয় 10, 11, 12, 13, 14 এভাবে চলতে থাকে। তো এইখানে আবার আবেগের বহির্বিষয়তে হয়ে ডি লিখে দিয়েন না, বুঝতে পারছেন? আবেগকে কন্ট্রোল করতে হবে। এটা 14 হেক্সাডেসিমেলেরই 14, এখানে আমরা ডি লিখবো না। তো 14 প্লাস 1 এই দুটো যদি আমি যোগ করি, যোগ করলে আসতেছে আপনার 2e। তো আমি যোগগুলো দেখি সময় ক্ষেপণ করলাম না এই কারণে, কারণ এটার জন্য তো আমার এই যন্ত্র আছে, এটার সাহায্যে আমি সব করে ফেলবো। এখন আমার যোগ বোঝা বিয়োগ বোঝার এই 5 দিন আগে কোনো সময় নেই, ক্যালকুলেটারে বসাবো আর করব। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। প্রথমে দুটো বিয়োগ করলাম, দেন এই বিয়োগফলটাকে আমরা হেক্সাতে নিয়ে গেলাম, দেন হেক্সা যোগ করে দিলাম, কাজ শেষ। এবার আমরা 2 নম্বর প্রশ্নে যাব। তো 2 নম্বর প্রশ্নটা আরও গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন কি বলেছে, যে দুটো সংখ্যা দিয়েছে, যে 101.01, দেন আছে কত 2 ও 11.1। ঠিক আছে, তো এই ছোট সংখ্যা এবং বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ, দেন হচ্ছে গুণ, যোগ, বিয়োগ করুন। তো খেয়াল করুন, এই প্রশ্নটা নেওয়ার কারণ হচ্ছে অনেকেরই দশমিকের সমস্যা হয়, কীভাবে দশমিক করবো পারেন না, দশমিকে যায় আটকায় পড়েন। তো দশমিকের আবার কিন্তু যোগ বিয়োগ গুণ বা ক্যালকুলেটারে করা যায় না। এইখানে কিন্তু আপনাকে যদি শিখতে চান, এটারও ট্রিক্স আছে, করা যায় না কথাটা বললে ভুল, এটাও করা যাবে। আমার ক্যালকুলেটার হ্যাক্স প্লেলিস্টের 1 নম্বর পর্ব 2 নম্বর পর্ব দেখবেন আপনি শিখে গিয়েছেন। অনেকে আপনাকে বলবে ক্যালকুলেটার সাথে করা যায় না, করা যায়, কিন্তু একটু একটু ভেজাল আছে। যদি এটা ধরতে পারেন তো আপনি ক্যালকুলেটার সাথে করতে পারবেন। তো আমি ক্যালকুলেটার সাথে এটা করাবো না, আমি মূল নিয়মই আপনাদেরকে করাবো। তো কী বলতে, সহজ কথায় ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাকে ভাগ করতে হবে এবং বাকিগুলো যোগ বিয়োগ গুণ ভাগ, অর্থাৎ বাইনারি যোগ বিয়োগ গুণ ভাগ 4টাই কমপ্লিট হবে এই প্রশ্নের মধ্যে। তো আমরা প্রথমে যোগ করি, যোগে আমরা বড় সংখ্যাটাই লিখি আগে 101.01। ওকে, দেন এখন পয়েন্ট নিয়ে অনেকে প্যাসে পড়েন, পয়েন্ট নিয়ে প্যাসে পড়ার কিছু নেই, পূর্ণ সংখ্যাটা খেয়াল করেন, কোথায় আছে 11। তো এইখান থেকে পূর্ণ সংখ্যা লেখা শুরু করবেন 1 ওকে, দেন দশমিকের জায়গায় দশমিক বসান, তারপরে কি আছে 1 আছে না, 1 এখানে বসে দেন, আর এই পাশে আপনি একটা 0 বসাইতে পারেন। দশমিকের ডাইন সাইডে যতটা 0 দেন সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না যদি সংখ্যা না থাকে। এবার আমরা জাস্ট এটাকে যোগ করব, যদি যোগ করি তাহলে আসছে কত 1 যোগ করলে 0 হয়, হাতে থাকে 1 মানে ক্যারি 1 থাকে, আবার 1 যোগ করলে 0 হয়, ক্যারি থেকে 1 যোগ করলে 0 হয় এবং ক্যারি হয় 1। এটা হচ্ছে আমার যোগফল 10011। ওকে, এবার আমরা এটাকে বিয়োগ করব। তো চলুন বিয়োগটাও করে ফেলি, 101.01 একইভাবে 11.10। তো বিয়োগ যদি করি, এটা করতে কত 1 আসতেছে, তো এইখান থেকে এটা বিয়োগ করলে কত আসতেছে আপনার 1 আসতেছে। এগুলো কীভাবে করতে হয়, বিয়োগের মূল নিয়ম, যোগের মূল নিয়ম আমার পেড ক্লাসে ধরে শিখেছি। তো ওগুলো শিখে গেলে তো আবার আরেকটা নতুন ক্লাস দেওয়া লাগবে যোগ বিয়োগের। তো এটা কিছুই না, জাস্ট বেসটাকে উপরে ধরছি, 2 থেকে 1 বিয়োগ করলে 1 এবং ক্যারি 1 হবে, 1টা সেখানে বসবে, 1 আর 2 হয়, আবার উপরে 2 ছোটো সংখ্যা হয়ে যাচ্ছে, 2 এর আগে 3 হয়, এখান থেকে বিয়োগ করলে 1 আসে, আবার 1 1 2 2 মিলে গেলে 0, দেন আসতেছে কত আমার এখানে কত আসতেছে, আবার 1 1 2 গেলে 0। ওকে, দেন হচ্ছে দশমিক কয় ঘর পর আছে, 2 ঘর পর, কিছুই করি নেই, 1 থেকে 0 বিয়োগ করলে 1ই হয়। উপরে যেহেতু ছোটো সংখ্যা তার মানে বেস ধরতে হবে, বেস 2 ধরলে 2 থেকে 1 বিয়োগ করলে কত সে 1, দশমিকের জায়গায় দশমিক বললাম বসাইলাম, আবার হাতে 1 থাকে, 1 1 কত হয় 2, উপরে যেহেতু ছোটো সংখ্যা আছে তার মানে আবার বেস ধরবো, 2 এর আগে কত হয় 3 থেকে আপনার 2 বিয়োগ করলে 1 হয়, আবার হাতে 1 থাকে, 1 1 কত 2, আবার যদি উপরে 2 ধরে 2 বিয়োগ করলে 0। এইভাবে মূলত করছি, কোনো আমি বাইনারির যে বিয়োগ ওই রুল অ্যাপ্লাই করিনি, যোগের মূল্য বিয়োগের মূল্য দিয়ে করে ফেলছি। যারা পারেন না আমার প্লে লিস্টে দেখবেন, এটারও ভিডিও দেওয়া আছে। তো এইটা আমার বিয়োগও হয়ে গেল, দেন আমরা গুণ করবো এটার। তো গুণটাকে এই পাশে লিখি যে 101.01, দেন হচ্ছে 11.1, এটাই তো নাকি 11.1, দেন এখানে আমরা একটা 0 দিলাম। তো গুণ নিয়ে ভাবার কোনো কারণ নেই, দশমিক আপনারা ভাবেন যে কই বসাবো না বসালে চিন্তাই নেওয়ার দরকার নেই, আপনি জাস্ট জেনারেল যে গুণ শিখে আসেন ওইভাবেই গুণ করবেন। গুণের ক্ষেত্রে মনে রাখবেন জেনারেল গুণ এই গুণ সেম টু সেম,
জাস্ট ওই যোগ যখন করবো লাস্টে যায় এইটুকু ডিফারেন্স আসবে। তো আমরা যদি 0 দ্বারা গুণ করি, 0 দ্বারা গুণ করলে কী হবে, সবগুলো চেঞ্জ হয়ে যাবে। 0 দ্বারা গুণ করেন, 0 দ্বারা যদি গুণ করি, একটা, তারপরে কত আসতেছে, 2টা, 3টা, 4টা, 5টা, 1 2 3 2 5টা, দেন নিয়মের 0, দেন 1 দ্বারা গুণ করলে কত আসতেছে 1, দেন 0 দ্বারা গুণ করলে কত আসতেছে 0, দেন 1 দ্বারা গুণ করলে কত আসতেছে 1, দেন 0, দেন আসতেছে 1। এবার নিয়মের 0, নিয়মের 0, আবার 1 দ্বারা গুণ করলে কত আসতেছে 1 0 1 0 1, নিয়মের 0, নিয়মের 0, নিয়মের 0, দেন আবার 1 দ্বারা গুণ করলে কত আসতেছে 1 0 1 0 1। ওকে, এবার আমরা বসে 0 0 0 0, 1-এর জায়গায় 1 বসলো, তারপর 1-এর জায়গায় 1 বসলো, 1 1 যোগ করলে কত হয় 0 যোগফল এবং ক্যারি হবে 1, আবার এই 1টা সেখানে বসবে 1 1 0, আবার ক্যারি কত হবে 1, 3টে 1 হলে কী হবে যোগফল 1 ক্যারিও 1, এই ক্যারিটা সেখানে বসবে 1 1 কত হবে 0, আবার হাতে 1 1 1 কত হবে 0, আবার হাতে 1 একটা আসি এখানে বসে যাবে। এবার খেয়াল করুন দশমিক কয় ঘর আছে, 1টা 2টা 3টা 4টা, তাহলে 1টা 2টা 3টা 4টা, 4 ঘর পর বসে দশমিক বসে দেবো। বুঝতে পারছেন? প্রথমে আমি এখানে অনেকগুলো ফোঁটা পড়ে গেছে, তো মনে হবে ফের এগুলাও দশমিক। তো প্রথমে আমি কী করলাম, জাস্ট জেনারেলের যে গুণ আছে ছোটোবেলা থেকে যে গুণ শিখেছি ওটা করলাম, দেন দশমিকের একটা আমি যোগ করলাম, করার পর দশমিক বিন্দুরে কীভাবে বসাইলাম, এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, 1 2 3 4, 4 ঘর পূর্বে আমরা বসাই দিচ্ছি, এইটুকুই করছি আর কিছুই না। এটা হচ্ছে আমার গুণের রেজাল্ট। তা গুণটা আমি আরেকবার চেক করে নিই, 0 দ্বারা 1টা 2টা 3টা 5টা, দেন হচ্ছে নিয়মের 0 বসলো 1 0 1 0 1, দেন এটা দ্বারা যদি আমি আবার করি নিয়মের 0 নিয়মের 0 1 0 1 0 1, ওকে, দেন এটা যদি আমি আবার করি 0 0 0 1 0 1 ও 0 1, একটা কম বেশি হলে ভুল হবে না, এই যে আমি চেক করে নিলাম যে 100% ঠিক আছে। তো ওকে, তো এইটা হচ্ছে আমাদের উত্তর। এবার আমরা সর্বশেষ দেখবো হচ্ছে ভাগ। ভাগে কিন্তু আমাকে বলে দিয়েছে ছোটো সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে, তো ভাগটা এখন আমরা যদি করি এই বেশি, তো দেখেন ভাগের মধ্যে একটা প্যাচ আছে, প্যাচটা কীরকম আছে, যে ভাগটা এই অবস্থায় আছে 101.01 ভাগ 1.1। তো ভাগের একটা বেসিক নিয়ম আছে, বেসিক নিয়ম হচ্ছে ভাজক কখনো ভগ্নাংশ হইতে পারে না, ভাজককে সবসময় পূর্ণাংশ করে নিতে হবে। তো এখানে দেখা যাচ্ছে যে আমার ভাজক যেটা রয়েছে এই ভাজকটা ভগ্নাংশ আকারে আছে, তো এই ভাজককে অবশ্যই আমাকে পূর্ণাংশ করে নিতে হবে। তো পূর্ণাংশ করার নিয়ম ছোটোবেলায় যে দশমিকের নিয়ম শিখেছিলাম ওইটাই, যে একে যদি আমি 10 দ্বারা গুণ করি তো কী হবে, দশমিকটা এক ঘর সরে যাবে, তখন এটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে। একে যত দ্বারা গুণ করবো একেও তত দ্বারা গুণ করবো, আমি কি বুঝতে পারছি যে একে পূর্ণ সংখ্যা নেওয়ার জন্য আমরা কী করবো, 10 দ্বারা গুণ করবো, 10 দ্বারা গুণ করলে কী হবে, এক ঘর সরে যায়। 10 দ্বারা কেন গুণ করতেছি, কারণ দশমিকের পর একটা সংখ্যা আছে, যদি দশমিকের পর 2টা সংখ্যা থাকতো তাহলে 100 দ্বারা করতাম, দশমিকের পর 3টে থাকলে 1000 দ্বারা করতাম। ওকে, তো এটাকে যদি আমি 10 দ্বারা গুণ করি তাহলে সংখ্যাটা আসছে যে কত 1 1, দেন হচ্ছে 0.1 গুণন 10। তো একটু মূল নিয়মেই লিখবেন এইভাবে বড় করে, কারণ কোন স্যারের মতলব কি বলা যায় না। তো এটা যদি আমরা গুণ করি তাহলে আসছে যে কত 101.0.1 ভাগ এটা আসতেছে 111। ওকে, এটা আমরা পেয়ে গেছি কাঙ্ক্ষিত সংখ্যা। তখন এটাকে জাস্ট আমরা ভাগ করব, ভাগ করলে কি আসতেছে 1 1 1, দেন হচ্ছে 1010.1, এটা হচ্ছে অঙ্ক। এখন দেখেন ভাগ অনেকে বোঝেন না, ভাগ করার আমি একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দিই। এই যে 111 দেখতেছেন না, এটাকে আপনি এখন ডেসিমেলে কনভার্ট করেন, ওই যে 1248 ফরম্যাটটা আছে না, এটা দিয়ে কনভার্ট করে ওই অনুযায়ী ভাগ করেন। তো ভাগের নিয়মটা কি, যে ভাজ্যকে সবসময় ভাজকের সমান হইতে হবে অথবা বড় হইতে হবে, কখনো ছোট হইতে পারবে না, এই কনসেপ্ট অনুযায়ী আমরা মিলাবো। তো এখানে সংখ্যাটা কত আছে দেখেন 124, এটা 7। তো এইখানে অবশ্যই আমাকে কী নিতে হবে, ওই 7 নিতে হবে না, 7-এর বড় নিতে হবে, 7-এর ছোটো নেওয়া যাবে না। তো এইখানে যদি আমি 3টে সংখ্যা নিতাম, সে এই পর্যন্ত যদি নিতাম তাহলে সংখ্যাটা কত হইতো দেখেন, এটা 1 এটা 2 এটা 4, তার মানে সংখ্যাটা হইতো আমার 2, কিন্তু এই পাশে আছে কত 7, তার মানে আমি এই 3 ঘর নিতে পারবো না। আমার কথা কি বুঝছেন? আমি আবার বলতেছি, এই সংখ্যাটাকে আমি ডেসিমেলে কনভার্ট করব আমার এই 124 ফরম্যাটে। তাহলে 3টের মধ্যে যদি আমি 1 1 দিই তাহলে কত আসছে 7, তাহলে এই সংখ্যা হচ্ছে 7। তো এই পাশের সংখ্যাটা অবশ্যই আমাকে 7 নিতে হবে না, অথবা 7-এর বড় নিতে হবে। তো দেখেন এখানে যদি আমি 3টে ঘর নিই তাহলে সংখ্যাটা আসছে 2 তো নিতে পারবো না, অবশ্যই 7-এর সমান বা বড় নিতে হবে। তো আরেক ঘর যদি আগাই তাহলে সংখ্যাটা কত হচ্ছে 2 4 8, 10 হয়ে যাচ্ছে, তাহলে আমরা 10 নিতে পারি। তো এটাকে আমরা একবার গুণ দিলে কত আসছে 1 1 1। ওকে, যদি এখন এটাকে আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কত আসছে 1, এটা কত আসছে 1, এটা কত আসছে 1। ওকে, দেন এটুকু তো বোঝার কথা যে এটাকে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে আসছে তোমার কত 1, এটা কিন্তু এখানকার 1টা আসছে, সরি এখানে একটু ভুলে এসে একটু ভুলে এসে, এটা আমি ঠিক করে দিই। 2 থেকে 1 বিয়োগ করলে কত আসছে আপনার 1,
লিখলাম। তারপরে আপনার এখানে হাতের 1 বসলো, 1 1 কত আসতেছে 2, 2 থেকে 1 বিয়োগ করলে কত আসতেছে আবার 1, আবার হাতে কত থাকতেছে 1 থাকতেছে, 1 1 কত হয় 2, 2 দিয়ে মিলে গেলে 0, তারপর আবার কত 1 থাকতেছে 1 1 মিলে গেলে 0। দেন আমি যখন দশমিক পার করব তখন এখানে দশমিক দিয়ে এখানে অনটা বসে, এই জিনিসটা আমি দশমিক না দিয়ে আগে অনটা বসাই দিছি, বুঝতে পারছেন? এই আর কি কথা না, তো আগে আপনার বসাবেন না, অবশ্যই দশমিক দিয়ে বসাবো। তো আমি আবার বলি, এখানে উপরে ছোটো সংখ্যা আছে, যেন 2 দিলাম, 2 থেকে 1 বিয়োগ করলে কত আসে 1, আবার যেহেতু আমি উপরে বেস ধরেছি তার মানে আমার ক্যারি হবে 1, অনটা সেখানে বসলে 1 1 কত হয় 2, তাহলে উপরে আমার আবার ছোটো সংখ্যা হয়ে যাচ্ছে। ছোটো সংখ্যা হলে কী হবে, বেস ধরবো, বেস কত ধরলাম 2, 2 রেখে 3, 3 থেকে 2 বিয়োগ করলে কত আসে 1, হাতে থেকে 1 1 1 কত হয় 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, সেম কেস। দেন যখন আমি দশমিক অতিক্রম করতেছি দশমিক এখানে বসেই সংখ্যাটা না পেলাম, তো দেখেন এটাই মিলে গেছে, মিলে গেলে কী হবে 1, শেষ। এই হচ্ছে দশমিকের আপনার কি বলে যোগ বিয়োগ গুণ ভাগ, এই কনসেপ্টটা যদি আপনি বোঝেন বাকি যেগুলো সাদা প্রশ্ন আছে এগুলো আটকাবে না। ওকে, এই আর কি বিষয়। তো দেন আমরা পরের টপিক, আমি যেগুলো করাচ্ছি সেগুলো কিন্তু সব গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো সেই প্রশ্নগুলাই করাচ্ছি। তো এরপর আমরা যদি পরের টপিকে চলে যাই, পরের টপিক না পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটা আছে আমাদের পরিপূরক রিলেটেড। পরিপূরক রিলেটেড কিন্তু একটা থাকবেই, এবং অনেক শিক্ষার্থী এই পরিপূরকের মধ্যে ভুল করে আসেন, অনেক শিক্ষার্থী পরিপূরকের মধ্যে ভুল করে আসেন। তো পরিপূরকের আমরা একটা প্রশ্ন তুলি, কোশ্চেন, 2 এর পরিপূরকের সাহায্যে 2 এর পরিপূরকের সাহায্যে কি করবেন, 25 10 থেকে, এটা কিন্তু নিবন্ধনে আসছিল, 10 বিয়োগ করুন, এটা হচ্ছে 2 এর পরিপূরকের সাথে আপনাকে করতে হবে। তো এগুলো কিছুই না, একবারে 1 2 অঙ্ক। একটা জিনিস মনে রাখবেন, কোনো সংখ্যা পজিটিভ আকারে যদি থাকে তাহলে সেটাকে আমরা 1248 যে ফরম্যাটটা আছে ওই শর্টকাটের মাধ্যমে বাইনারি মান বের করে লিখতে পারি, এবং তারপর তাদেরকে 8 বিটে নিয়ে যেতে পারি। যদি কোনো সংখ্যা নেগেটিভে থাকে তখন আমরা সেই 1248 এই ফরম্যাটের সাথে লিখতে পারবো না, তখন আমাকে কী করতে হবে, পরিপূরকের সাহায্যে করে আনতে হবে। সোজা বাংলা কথায় সংখ্যাটা যদি পজিটিভ অবস্থায় থাকে তখন আমরা 1248 ফরম্যাটের সাহায্যে বাইনারি মান নিয়ে এসে সেটাকে 8 বিট করতে পারি, কিন্তু সংখ্যাটা যদি নেগেটিভ থাকে তখন সেটা আমরা 1248 ফরম্যাটে আনতে পারি না, তখন আমাদেরকে কী করতে হবে, পরিপূরক করতে হয়। তো দেখেন এখানে আমাদের কি বলছে, 25 থেকে 15 বিয়োগ করো। এই প্রশ্নটা যদি এইভাবে না থাকে, যদি এইভাবে থাকতো 25 ও 15 2 এর পরিপূরকের সাহায্যে বিয়োগ করো, তখন আপনি কী করতেন জানেন, বড় সংখ্যাটা থেকে ছোটো সংখ্যা বিয়োগ করতেন। আবারও মনে রাখেন, যদি থেকেটা উল্লেখ না থাকে যে এত থেকে এত, তখন বড় সংখ্যা থেকে জাস্ট ছোটো সংখ্যাটা বিয়োগ করে দেবেন। তো এই কাজটা এখন করেন, 25 10 বিয়োগ করতে বলছে, আমরা বিয়োগ দিলাম, এইটুকু লিখতেই হবে, লেখার পর এই লাইনটা মাস্ট লিখতে হবে, 25 10 প্লাস মাইনাস 15। তাহলে দেখেন এইটা আর এটার মধ্যে কিন্তু কোনো ডিফারেন্ট নেই, এই বিয়োগটা জাস্ট আমি এখানে দিলাম আর এই প্লাসটা এখানে দিলাম। এর কারণটা হচ্ছে 2 এর পরিপূরকের সাথে বিয়োগ করতে বললেও সে ফাইনালি লাস্টে যা যোগ করে, তো অবশ্যই এই লাইনটা আমাকে লিখতেই হবেই, এই প্লাসটা মাঝে দিতেই হবে, কারণ 2 এর পরিপূরকের বিয়োগ করতে বলতেও ও যোগ করাই বোঝায়, সে লাস্টে যা কিন্তু যোগের কাজই করে, এই কারণে যোগ দিলাম আর বিয়োগটা জাস্ট 15কে দিয়ে দিলাম। ওকে, দেন এটা যে আমি ক্যালকুলেশন করি কত আসতেছে আমার প্লাস 10। এবার আমরা বাকি কাজ করি। তো 25কে আমরা প্রথমে বাইনারিতে নিয়ে যাই, বাইনারিতে নিয়ে গেলে কত আসতেছে 16, তারপর আপনার 8 24 4 2 1, এটা হচ্ছে 25-এর বাইনারি। দেন একে আমরা 8 বিট রেজিস্টারে নিব। 8 বিট রেজিস্টার নিলে কয় বিট আছে না, 1 2 3 4 5, একটা দুইটা তিনটে শূন্য সামনে দিলাম, 1 1 0 0 1, 8 বিট রেজিস্টার। সাইড নোট দিবেন, 8 বিট রেজিস্টারে নিয়ে, 8 বিট রেজিস্টারে নিয়ে। ওকে, এবার কি হলো, এই কথাটা আমি একটুকে বললাম যে যেটা পজিটিভ মান থাকবে সেটা আমরা সরাসরি 1248 ফর্মেটের সাথে লিখতে পারি, যেমন 1248-এর মধ্যে আমি লিখে ফেললাম, দেন 8 বিটে নিয়ে গেলাম। কিন্তু নেগেটিভ থাকলে এই কাজ করা যাবে না, তখন আমাকে পরিপূরক করতে হবে। তো দেখেন নেগেটিভ যদি থাকে তখন আমরা কি লিখব, যেহেতু 15 10 ঋণাত্মক, সেজন্য আমরা কী করবো, প্লাস 15 10-এর 2 এর পরিপূরক নির্ণয় করি। 2 এর পরিপূরক নির্ণয় করি, সেহেতু আমরা এটা 2 এর পরিপূরক নির্ণয় করব। তো চলেন 2 এর পরিপূরক নির্ণয় করি। পরিপূরক নির্ণয় অর্থ কি, যে পজিটিভ মানকে যদি আমরা পরিপূরক করি এটা নেগেটিভ হয়ে যাবে। তো একে যদি আমি বাইনারিতে নিয়ে যাই কত আসতেছে 16
16 নিলে তো বেশি হয়ে যাবে, 8 4 2 1। ওকে, তারপর এটাকে 8 বিটে নিয়ে গেলে কী এসেছে, 1টা 2টা 3টা 4টা। সাইড নোট অবশ্যই দেবেন 8 বিট রেজিস্টার নিয়ে, আমি না লিখলেও আপনারা লিখবেন 8 বিট রেজিস্টারে নিয়ে বাইনারি মান নিন না, 8 বিট রেজিস্টারে বাইনারি মান নিন না, আমার এখানে স্পেস কম এই জন্য লিখলাম না। 8 বিট রেজিস্টারে বাইনারি মান নিয়ে অবশ্যই লিখবেন। এবার একে কী করবো, একের পরিপূরক, তাহলে 1টা 2টা 3টা 4টা, একের পরিপূরক কি, 0 কে 1, 1-এর জায়গায় 0 বসাবো, 4টা 0 আছে 4টা 1 বসালাম, এবার 4টা 1 আছে 4টা 0 বসাবো, 1 2 3 4। সাইড নোট মাস্ট একের পরিপূরক, সাইড নোট মাস্ট একের পরিপূরক লিখতেই হবে 8 বিট রেজিস্টার নিয়ে। এরপর কী করবো, এর সঙ্গে +1 যোগ করে দিলে যা পাবো সেটা হচ্ছে 2 এর পরিপূরক। যারা বোঝেননি দেখেন, প্রথমে বাইনারি মান নির্ণয় করলাম 1248 ফরম্যাটের সাহায্যে, দেন ওটাকে আমরা 8 বিট রেজিস্টারে নিয়ে গেলাম। এরপর কী করলাম, যে এটাকে একের পরিপূরক নির্ণয় করছি, দেন এর সঙ্গে আমরা +1 করে দেবো। করেন, 0 1 যোগ করলে 1 আসতেছে, 0 0 0 1 2 3 4। তো এটা হচ্ছে আমার -15। সাইড নোট মাস্ট 2 এর পরিপূরক। তো এইখানে একটা শর্টকাট শিখিয়ে রাখেন 2 এর পরিপূরকের, যে আপনার হয়েছে কি হয় নাই আপনি পরীক্ষার হলে চেক করে দেখবেন। খেয়াল করেন যে 8 বিট মানটা নির্ণয় করছেন না, এর প্রথম 1 না পাওয়া পর্যন্ত সবগুলো ডিজিট ঠিক রাখবেন। কথা কি বুঝছেন, ডান দিক থেকে প্রথম 1 না পাওয়া পর্যন্ত সব ঠিক রাখবেন। প্রথম 1 কোথায় আছে, এখানে, এই পর্যন্ত ঠিক, বাকিগুলো উল্টাই দেবেন, 1-এর জায়গায় 0, 1-এর জায়গায় 0, 1-এর জায়গায় 0, 4টা 1, 4টা 0, 4টা 1। এইভাবে পরীক্ষার হলে চেক করবেন শর্টকাটের মাধ্যমে। কি বললাম, ডান দিক থেকে প্রথম 1 না পাওয়া পর্যন্ত সবগুলো ডিজিট ঠিক থাকবে, এরপর 0-এর জায়গায় 1, 1-এর জায়গায় 0, এইভাবে করে দেবেন। ওকে, তো ফাইনালি আমি -15-এর মানও পেয়ে গেছি, +25-এর মানও পেয়ে গেছি। এখন এই দুটোকে আমরা ক্যালকুলেশন করে দেবো, তাই কাজ হয়ে যাবে। তো ক্যালকুলেশন করি, 25 10 কত আছে এখানে, 1টা 2টা 3টা 0, দেন 1 1 0 0 1, দেন হচ্ছে 15 10, তারপরে 1টা 2টা 3টা 4টা, তারপরে 0 আছে কটা, 3টা, 1টা 2টা 3টা 1। ওকে, এই হচ্ছে আমার মান। অঙ্ক ডিজিট ঠিকঠাক তুলছে তো, 4টা 3টা 0। ওকে, 1 1 যোগ করলে 0 যোগ, হাতে 1 থাকে, 1টা এখানে বসে যাবে, হাতে আর কিছু নাই, তাহলে 0, তারপর 1, দেন কত আছে, 1 1 0 1 1 0 1 1 0 1 1 0 এবং ক্যারি বিট। এটা কী লিখবো আমরা, অতিরিক্ত বিট গ্রহণযোগ্য নয়, অতিরিক্ত বিট গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়, কারণ হচ্ছে আমি নিচে 8 বিট রেজিস্টার মানে কী বলতে জানেন, ওএসসি মেমোরি। ধরেন আপনার 4 জিবি মেমোরি ফুল হয়ে গেছে, তারপর আপনি গান নেন, ভিডিও নেন, আসবে, হবে না। সেম আমি 8 বিটের একটা মেমোরি নিছি, ওখানে এখন 9 নম্বরের বিট আসছে, এই জন্য এটাকে বলা হচ্ছে যে অতিরিক্ত বিট গ্রহণযোগ্য না। এবার দেখেন মজার বিষয়টা, এখানে আমার যোগ করলে কত আসছে, 10 না? তো আপনি মিলিয়ে দেখবেন যে এই পাশে 10 আসছে কি না। তাহলে দেখেন তো, 1 2 4 8, 8 আর 2 কত, 10, মিলছে? যদি এই পাশের পজিটিভ সংখ্যার সঙ্গে এই পাশের সংখ্যা মিলে, তাহলে বুঝবেন যে আপনার উত্তর হয়েছে, আর যদি না মিলে তাহলে বুঝবেন উত্তর হয় নাই। ওকে, যদি মিলে তাহলে উত্তর হয়েছে, না মিললে হয় নাই। এখন 2 এর পরিবর্তে আর কীভাবে থাকতে পারে, যেমন এই সংখ্যাটা দেখেন 25-এর জায়গায় এবার দিয়ে দিল যে -25 থেকে এত বিয়োগ করো, তখন আমার কী হয়ে যেত, এটা -25 হয়ে যেত। তখন কী করা লাগতো, -25-এরও 2 এর পরিপূরক নির্ণয় করা লাগতো, দেন লাস্টে যা -25 -15 দুইটা যোগ করা লাগতো। করার পর যে যোগফলটা আসতো ওইটাকে আপনাকে আবার 2 এর পরিপূরক করে সাংখ্যিক মান নিয়ে আসা লাগতো। তো এগুলোর বিস্তারিত আমরা আমাদের পেইড বেসের ক্লাসে 1-to-1 ধরে করাইছি। তো এখানে তো খালি গুরুত্বপূর্ণগুলো করাচ্ছি, কারো যদি শেষ সময় সাপোর্ট লাগে যে ভাই আপনাদের পেইড বেসের ক্লাসগুলো একটু দেখবো, শেষ সময় উপকার করেন, সে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন, যে নিচের দিকে ডিসক্রিপশন বক্সের নাম্বার পাবেন, তা আমি তাকে সহযোগিতা করবো, সমস্যা নেই। তো বুঝতে পারছেন? আর যারা বোঝা তারা বুঝে যান যে দুইটা যদি মাইনাস থাকে, দুইটার 2 এর পরিপূরক করবো, এবং লাস্টে যদি এই যে যোগফলের জায়গাটা এটা যদি মাইনাস আসে, তখন একে আবার 2 এর পরিপূরক করে সাংখ্যিক মান নির্ণয় করতে হবে, সেই সাংখ্যিক মানটাকে আপনাকে দেখাইতে হবে, কিন্তু উত্তর এই মাইনাসটাই হবে। দ্যাটস ইট। আর কীভাবে প্রশ্ন আসতে পারে, বলতে পারে যে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো। তো যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা বলতে বোঝায় 2 এর পরিপূরকের পার্থক্য নির্ণয়। ভালোভাবে মাথায় গেঁথে রাখেন, যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় বলতে বোঝায় 2 এর পরিপূরকের মাধ্যমে পার্থক্য নির্ণয়, দুইটাই সেম কনসেপ্ট। আর কীভাবে আসতে পারে, আর আসতে পারে 16 বিটের সাহায্যে, যেহেতু এবার ক্যালকুলেটর ইউজ করতে দিচ্ছি, যে 16 বিটের সাহায্যে আসতে পারে। তা 16 বিটেরটা কীভাবে বুঝবেন, যদি যোগফল সংখ্যা 0 থেকে 127-এর মধ্যে থাকে, ভালোভাবে মাথায় রাখেন, সংখ্যা হোক বা যোগফলটা হোক, যোগফলটাতে এইখানে ক্যালকুলেশন করে পাবেন। যদি 0 থেকে 127-এর মধ্যে থাকে তখন 8 বিট নিয়ে কাজ করবেন। আর কোনো কারণে কোনো একটা সংখ্যা বা কোনো যোগফল 127 অতিক্রম করে তখন 16 বিট নিতে হবে। ক্লিয়ার? কি বললাম, 0 থেকে 127 কখন নেব, 8 বিট নেব। যদি 0 থেকে 127-এর মধ্যে থাকে, 127 অতিক্রম করলে 16 বিট নেব। সেটা যোগফল হতে পারে বা ইয়া হতে পারে। তো 16 বিটেরটা আপনারা ভালোভাবে দেখেন, কেন বললাম,
কারণ হচ্ছে এবার ক্যালকুলেটার ইউজ করতে দেবে, এই কারণে মানে ক্যালকুলেটার বড় বড় অঙ্ক আসার সম্ভাবনা আছে। কারণ ক্যালকুলেটার ছাড়া প্রশ্ন প্যাটার্ন এক, ক্যালকুলেটার যদি ইউজ করতে দেয় তখন প্রশ্ন প্যাটার্ন কিন্তু আরেক রকম হবে। তো যাই হোক, এই হচ্ছে 2 এর পরিপূরক। এখন বলি সংখ্যা পদ্ধতি থেকে আপনি কী কী থিওরি পড়বেন। 1 নোটেড, সংখ্যা পদ্ধতি কাকে বলে, পজিশনাল সংখ্যা কাকে বলে, নন পজিশনাল সংখ্যা কাকে বলে, 2 এর পরিপূরকের গুরুত্ব বা প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 এর পরিপূরক কাকে বলে, 2 এর পরিপূরক কাকে বলে। দেন হচ্ছে চিহ্ন বিট কয়টি, চিহ্ন বিট হচ্ছে 2টি, একটা হচ্ছে 0 আবার একটা হচ্ছে 1। অনেকে চিহ্ন বিট লিখে দেয় 3টি, প্রকৃত মান নির্ণয়, 1 এর পরিপূরক, 2 এর পরিপূরক, ভুল। এটা হচ্ছে চিহ্নকে প্রকাশ করার পদ্ধতি, চিহ্ন বিট হচ্ছে 2টি। ওকে, এই কয়টা সংখ্যা পদ্ধতির জন্য থিওরি থেকে পড়লে হবে, এর বাইরে দরকার নেই। এখন নেক্সট টপিক আমরা ডিজিটাল ডিভাইসে যাব। আর কনসেপ্টের জন্য কি বললাম, এই যোগ বিয়োগগুলো দেখালাম, আর রূপান্তর একটা দেখবেন, ডেসিমেলের রূপান্তরটা ভালো করে দেখবেন, আর অবশ্যই ক্যালকুলেটর ব্যাপার দেখবেন। ওকে, এবার আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক দেখবো এবার আমরা তথ্য উপাত্ত থেকে বিসিডি মান নির্ণয়। তথ্য উপাত্ত থেকে বিসিডির মান নির্ণয়। তো দেখেন এরকম একটা প্রশ্ন আমাকে দিছে যে 239 এটা 10 বেজে আছে, দিয়ে বললো যে এর বিসিডি মান নির্ণয় করো, বাইনারি কোডের ডেসিমেল। খুবই সহজ এবং এই টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা আছে। কিভাবে নির্ণয় করবেন, এই 2 3 9 বিসিডি মানে হচ্ছে 4 বিটের কোড। 4 বিট বলতে বোঝায় দিচ্ছে 1 2 4 8, খুবই সহজ, 1 2 4 8। প্রতিটা অঙ্কের মধ্যেও 4 বিট করে লুকায় থাকে, প্রতিটা অঙ্ক 4 বিট করে ধরতে হবে। তো এটা কত 2, তাকে 2 কে যে 4 বিট করে কত আসছে 0 1 0 0 থেকে 4 বিট লিখে দেন 0 0 1 0। দেন 3 এর 4 বিট লেখেন কত আসছে 1 1 0 0, তাহলে 0 0 1 1। দেন 9 এর 4 বিট লেখেন কত আসছে 1 1 0 0 1 1, সরি এখানে 1 লিখে ফেললাম আরও, 1 0 0 1। এই হচ্ছে বিসিডি, এটাই হচ্ছে নির্ণয় বিসিডি। দেন লিখবেন 0 0 1 0, দেন 0 0 1 1 1 0 0 1। এটি হচ্ছে বিসিডি, লেখাটা একটু বাঁকা হয়ে গেল। খুবই সহজ, প্রতিটা অঙ্কের 4 বিট করে মান নির্ণয় করবো, দেন 2টা জয়েন দিয়ে দেবো, কাজ হয়ে যাবে। এবার বিসিডিটা কিন্তু তথ্য উপাত্ত যেটা রয়েছে ওই অংশের মধ্যে থাকে। এখান থেকে কী পড়বেন, অবশ্যই অবশ্যই পড়তে হবে বিসিডি এবং বাইনারির পার্থক্য, এর সঙ্গে বিসিডি ও বাইনারি একই সংখ্যা একই নয়, ব্যাখ্যা করো। তবে এটা ব্যাখ্যা করি সহজে, বিসিডি হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল, আর বাইনারি হচ্ছে কি, এটা একটা সংখ্যা পদ্ধতি, আর বিসিডি কোনো সংখ্যা পদ্ধতি নাই। বিসিডি দিয়ে কোনো অঙ্ককে রূপান্তর করতে গেলে বেশি সংখ্যা বা অঙ্ক প্রয়োজন হয়, কিন্তু বাইনারিতে কম সংখ্যা লাগে। তারপরে বাইনারির ভিত্তি হচ্ছে 2, আর বিসিডির ক্ষেত্রে দিব বিসিডি হচ্ছে 4 কোড বিশিষ্ট, আর এটার ভিত্তি কত বললাম 2। দেন বিসিডি পুনরূপ আছে, এর পুনরূপ নেই, এই যে এই টাইপের পার্থক্য। আরেকটা কি বললাম, বিসিডি এবং বাইনারি একই না। তো এইটা আমার শিটের মধ্যে খুব সুন্দর করে উত্তরগুলো দেওয়া আছে, এগুলো এখান থেকে পড়বেন, পড়লে কম। আর কারো সাপোর্ট লাগলে আমার সঙ্গে যোগাযোগ করেন, শেষ সময় আমি সবাইকে সাপোর্ট করব, সমস্যা নেই। ওকে, এইটা হচ্ছে বিসিডি। এবং তথ্য উপাত্ত থেকে কী পড়বেন, তথ্য উপাত্ত থেকে পড়বেন তথ্য কাকে বলে, উপাত্ত কাকে বলে, তথ্য উপাত্তের মধ্যে কেন সীমারেখা টানা যায় না, তারপর তথ্য উপাত্ত একই নয়। ওকে, এই টাইপের আরও কিছু প্রশ্ন আছে, শেষ অংশে যায় আমি এই যে আমার ল্যাপটপটা সামনে রেখেছি, ওইখান থেকে দেখে দেখে আরও কনফার্মভাবে বলবো। কারণ মাথায় যেগুলো আছে সেগুলো তো বলতেছি, শেষের অংশে যায় বা মাঝখানে গিয়ে আমি আপনাদেরকে আরও ল্যাপটপ দেখে দেখে আমার শিট থেকে বলে দেবো এগুলো পড়বেন। তো শেষ পর্যন্ত দেখুন। তো এরপর আমরা ডিজিটাল ডিভাইসে চলে যাব। ডিজিটাল ডিভাইস সংখ্যা পদ্ধতি থেকে কত মার্ক প্রশ্ন আসবে, ডিজিটাল ডিভাইস থেকে কত মার্ক প্রশ্ন আসবে, এগুলো কিন্তু আমি আমার ওই যে শিক্ষক নিবন্ধনের সাজেশনটা দিয়েছি, সাজেশনের মধ্যে বলেছি অলরেডি যে এখান থেকে এত মার্ক প্রশ্ন আসবে, তো এগুলো মনে রাখবেন। তো দেন আমরা একটা সরল দেখি, খুবই গুরুত্বপূর্ণ সরল, এবং অনেকে এই সরলের মায়ে আটকায় যান। সরলটা কি আছে, এ বি প্লাস সি, দেন হচ্ছে সি প্লাস ডি, সি প্লাস ডি, ওকে, এবং পুরোটার উপরে একটা বার। তো সরল কীভাবে করবেন, এটা খুব শর্টকাট একটা টেকনিক আমি আমাদের ব্যাচে শিখিয়েছি। আপনাদেরকে বলি, প্রথমে সরলে খেয়াল করবেন পুরোটার উপরে বার আছে কি না। পুরোটার উপরে যদি একসঙ্গে বার থাকে তখনই বুঝবেন যে ডি মর্গান ল অ্যাপ্লাই করবো। ডি মর্গান ল কি, এ প্লাস বি প্লাস সি, একে উপরে যদি অ্যাপ্লাই করি তাহলে আসবে এ বার ইন্টু বি বার ইন্টু সি বার। আবার এ বি সি, একে যদি অ্যাপ্লাই করি তাহলে কী আসবে, এ বার প্লাস বি বার প্লাস সি বার, খতম। এটা হচ্ছে ডি বার্গানের সূত্র। যোগ থাকলে বারটা ভেঙে গুণ হয়ে যাবে, গুণ থাকলে যোগ হয়ে যাবে। তো এই জন্য খেয়াল করুন, এই জিনিস কিন্তু এখানে পড়ে গেছে, অলরেডি পুরোটার উপরে বার আছে। তাই এখানে আপনি কীভাবে এবিসি ধরবেন, এই যে এইটা হচ্ছে আমার এ আর এইটা হচ্ছে আমার
বি। এই কাজটা আমি এখন করব, কারণ এইটার সঙ্গে এটা আলাদা করছে এই ইনটুটা। তাহলে কী আসছে এ বার প্লাস পুরোটার উপরে এবার আমরা বাদ দিয়ে দেবো বি প্লাস সি, সি প্লাস ডি আবার বার, কাহিনি শেষ। ওকে, এবার দেখেন আবার কিন্তু এই পুরোটার উপরে বার আছে, এই জায়গাটার উপরে পুরোটার উপরে বার আছে। এখানে আমি আবার ডিমোরগান ল অ্যাপ্লাই করবো। তো এবার আলাদা করছি কি এই প্লাসটাকে আলাদা করে দিছে, বি এর সঙ্গে এই জিনিসটাকে আলাদা করছে হচ্ছে প্লাস। তো এইটুকু আমরা ডিমোরগান ল অ্যাপ্লাই করবো, করলে কী আসছে বি বার প্লাসটা হয়ে যাবে ইন্টু সি, সি প্লাস ডি দেন বার। ক্লিয়ার? দেন আবার খেয়াল করুন যে এই জায়গার মধ্যে আবার বার পড়ছে, পুরোটার উপরে বার আছে। তো এবার এইটা হচ্ছে এ, এটুকু হচ্ছে বি। তো এইটাকে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আসছে সি বার প্লাস সি প্লাস ডি, কাজ শেষ। তো এই সি প্লাস ডি এখানে ইয়েটা না দিলে হবে, তাহলে একবারই করা যায় আমাদেরকে। এটা কীভাবে লিখলাম, একটা বার অলরেডি আছে, সূত্রের একটা বার পড়লো, বারবার কাটা গেলে তো একটাই হয়। দেন এবার খেয়াল করে দেখেন এই জায়গার মধ্যে কিন্তু একটা সূত্র পড়ে গেছে। আমরা জানি এ প্লাস এ বার সমান সমান হয় 1, এই জিনিসটা এখানে পড়ছে, সি বার প্লাস সি সমান সমান 1। তাহলে এখানে আমরা কী পাচ্ছি 1 প্লাস হচ্ছে ডি। তো এই জায়গায় আবার একটা সূত্র পড়ছে, সূত্রটা কি যে এ প্লাস 1 বা কোনো কিছুর সাথে যদি 1 যোগ থাকে আর অপারেশন থেকে আমরা জানি ওটা সমান 1 হয়ে যায়। তো এটা বলতে পারি এটা সমান হচ্ছে 1। তাহলে 1 যদি হয় তাহলে আসছে যে কি বি বার ইন্টু 1। তো ফাইনালি এ বার প্লাস বি বার, দ্যাটস ইট। যারা বোঝেননি আবার দেখেন, প্রথমে আমি কি বললাম পুরো ফাংশনের উপর বার আছে, তার মানে এখানে ডিমোরগান ল অ্যাপ্লাই করবো। ডিমোরগান ল অ্যাপ্লাই করলে কী আসছে যে এইটাকে ধরলাম এ আর এই পুরোটাকে ধরলাম বি। কেন এটাকে ধরলাম, কারণ এই যে এ আর এইটার মধ্যে আলাদা করছে মূলত এই ইন্টুটাকে আলাদা করে দিছে, এই জন্য আমরা ধরলাম এই যে এ আর পুরোটা হচ্ছে বি। ইন্টুটা কী হয়ে যাবে প্লাস হয়ে গেল, আর এর উপরে একটা বার পেলো, এই পুরোটার উপরে বার পেলো। এবার পুরোটার উপরে আবার বার আছে, তার মানে আবার ডিমোরগান ল অ্যাপ্লাই। এবার এটাকে আলাদা করছে কি দেখেন এই প্লাসটা, তাহলে এটাকে যে অ্যাপ্লাই করি কী হয়ে যাবে গুণ বি বার ইন্টু এইটার উপরে বার গেল। এবার আবার দেখেন পুরোটার উপরে বার আছে, এটাকে যদি আমি আবার ডিমোরগান ল অ্যাপ্লাই করি কী আসছে এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এবার এ বারবার কাটা গেলে এটা থাকে। দেন এইটুকের মধ্যে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি, এ প্লাস এবার সমান আমরা জানি 1, এই 1 লিখলাম প্লাস ডি। ওকে, এটা সমান 1 হয়ে গেল, কাজ শেষ। গুরুত্বপূর্ণ একটা সরল, খুব ভালোভাবে দেখবেন, না বুঝলে আবার বারবার টানি টেনে দেখবেন। ওকে, দেন আমরা নেক্সট সরলে চলে যাই, আরও একটা ইম্পর্ট্যান্ট সরল। এই সরলটা নিয়ে অনেকে অনেক সমস্যা ভোগেন পরবর্তী যেটা করব, কারণ দিগদর্শনের এই বইয়ের মধ্যে এই প্রশ্নটা ভুল আসছে, বা শিক্ষক নিবন্ধনের যে প্রশ্ন ওখানে সম্ভবত ভুল ছিল, একটা এবিসি কম দিছিল। অলরেডি অনেকে বুঝে ফেলছেন যে কোন সরলের কথা বলতেছি। এই সরলটা অনেকে ভুল করেন, তো ইয়া করি যে এবার বি বার সি প্লাস এবার বি সি বার প্লাস এ বি বার সি বার প্লাস এ বি সি। এই সরলটা করার আগে দুইটা সূত্র একটু মাথার মধ্যে ভালোভাবে গেঁথে নেন। এই সূত্রটা হচ্ছে এ এক্সক্লুসিভ ওয়ার সমান সমান এ বার বি প্লাস এ বি বার, এটা একটা। দেন এ এক্সক্লুসিভ বি বার সমান সমান এ বি বার প্লাস এ বি। এই দুটো সূত্র ভালোভাবে মাথায় গেঁথে নেন। কী বললাম, এক্সক্লুসিভ ওয়ার সমান সমান এ বার বি প্লাস এ বি বার, আর এক্স নট সমান সমান এ বার বি প্লাস এ বি বার। এই সূত্রটা মাথার মধ্যে ভালোভাবে সেট আপ করে নেন। এবার করো, দেখি কী করতে হয়। তো দেখেন আমাদের সরল করার যে আমি শর্টকাটটা শিখিয়েছিলাম আমাদের পেইড ব্যাচে, যে প্রথমে আমরা দেখব পুরো ফাংশনের উপর বার আছে কিনা। যদি একসঙ্গে বার থাকে ডিমোরগান ল, যদি ডিমোরগান ল অ্যাপ্লাই করা যায় তারপর আমরা চিন্তা করবো কমন নেওয়া যায় কিনা। কমন নেওয়া যাওয়ার পর চিন্তা করবো যে ওখানে কোনো উপপাদ্য অ্যাপ্লাই করা যায় কিনা। এটা হচ্ছে সরল করার টেকনিক। এই টেকনিক দিয়ে আপনি দুনিয়ার যে কোনো সরল অ্যাপ্লাই করতে পারেন। ওকে, তো দেখেন এখান থেকে আমরা এখানেও এবার আছে, এখানেও এবার আছে। এবার আমি যদি কমন নেই তাহলে আসছে যে কি বি বার সি প্লাস বি সি বার প্লাস, দেখেন এখানেও এ আছে, এখানেও এ আছে। এ যদি কমন নেই আসছে সেই বি বার সি বার প্লাস বিসি। ওকে, দ্যাটস ওকে। তো এখন এইটাতে দেখেন এইখানে বিকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, কী ধরলাম এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম। তাহলে এই সূত্রটা পড়তেছে না, এ বার বি প্লাস এ বি বার। আবার বলি বিকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, তাহলে কী আসতেছে এ বার বি প্লাস এ বি বার। তার মানে এটা সংখ্যা আমরা বলতে পারি যে বি এক্সক্লুসিভ সি। দেন দেখেন এইখানে মজার বিষয়, এই সূত্রটা পড়ে গেছে এ বার বি বার প্লাস এ বি। এটা সংখ্যা আমরা বলতে পারি বি এক্সক্লুসিভ সি তার উপর বার। এবার খেয়াল করেন এই একে তো আমি এ ধরলাম আর এটাকে ধরলাম হচ্ছে বি,
কি বললাম, এ কে এ ধরলাম আর এই পুরোটাকে ধরলাম বি, তাহলে বিষয়টা কী দাঁড়াচ্ছে, এ বার বি প্লাস এ বি বার, এ বার বি প্লাস এ বি বার। তাহলে এটা কোন সূত্র, এই যে আমার এ এক্সক্লুসিভ বি, এটা সমান কী আসে, এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি, কাহিনী শেষ। ওকে, এই সলটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা থেকে তো আপনি পড়বেন সত্য সারণী নির্ণয় করো এবং এর লজিক সার্কিট অঙ্কন করো, অবশ্যই দেখবেন। তো এটাকে অন্যভাবে করা যায়, সে অন্যভাবেটা আমি দেখাই দিই, যে বলতে পারে যে এটাকে অন্যভাবে কীভাবে করা যায় সেটাও আমি দেখাই দিই। অন্যভাবে করার সময় জাস্ট এখানে একটা এবিসি কমন নেবেন, তাই হয়ে যাবে। এখানে জাস্ট একটা এবিসি কমন নেবেন, নিলে আসছে যে কি, এ বার বি বার সি প্লাস এবিসি, দেন এ বার বি সি বার প্লাস এবিসি, দেন এ বি বার সি বার প্লাস এবিসি। এবার খেয়াল করেন, এখানেও সি আছে এখানেও সি আছে, সি যদি কমন নিয়ে কী আসতেছে, এ বার বি বার প্লাস এ বি। দেন দেখেন এখানে কি আছে, বি আছে, তাহলে এখানে কি আসছে, এ বার সি বার প্লাস এ বি। তারপরে খেয়াল করেন এখানে কি আছে, এ আছে, কমনলি কি আসছে, বি বার সি বার প্লাস বিসি। দেন এটাকে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি, সূত্র অ্যাপ্লাই করলে কি আসছে, এ এক্সক্লুসিভ কত আসছে এখানে, এইখানে কিছু মিস্টেক হয়েছে নাকি, দাঁড়ান দেখি একটু চেক করি এখানে কত ভুল লিখলাম নাকি, এবার বি সি বার, ওকে এখানে সি বার, আচ্ছা এই যে ভুলটা হয়েছে, এখানে সিটা লিখছি, বি লিখছি। ওকে, তাহলে এটা কী হলো, এ এক্সক্লুসিভ সি। দেন হচ্ছে আমি এখানে যদি আমার নেই তাহলে কী হচ্ছে, বি এক্সক্লুসিভ সি। এই আর কি বিষয়, এইভাবে ওটা করা যেতে পারে। তো এইভাবে করার দরকার নেই, যেভাবে করলাম ওইভাবে করবেন। তবে এই প্রশ্নটা থেকে আপনাদেরকে আর কি বলতে পারে যে এর আপনার লজিক সার্কিট অঙ্কন করো, একে সত্য সারণী অঙ্কন করো, তারপরে বলতে পারে যে একে ন্যান্ড নট দিয়ে বাস্তবায়ন করো, প্রশ্নগুলো লিখে রাখেন, একে ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করো, একে নট দিয়ে বাস্তবায়ন করো, এর সত্য সারণী আট করো, এর লজিক সার্কিট আট করো। এগুলো আমি আমার পেইড বেসের মধ্যে খুব ধীরে ধীরে করাইছি এতদিন থেকে, কারণ কারো সহযোগিতা লাগলে বলবেন, আমি তাকে সাপোর্ট করবো, এটা সবার জন্য হেল্প, ঠিক আছে। তো এটার আমি আর করাইলাম না, সরলটা ভালোভাবে দেখবেন। এবার আমরা নেক্সট আরেকটা যাই, যেটা গুরুত্বপূর্ণ। তো যে কটা বললাম ওগুলো দেখবেন, ন্যান্ড নটের বাস্তবায়ন, সত্য সারণী এবং লজিক সার্কিট অঙ্কন। দেন নেক্সট প্রশ্ন আমাদের কি আছে, যে এ প্লাস এ বার বি বার, দেন পুরোটার উপরে বার এ বি সি। এখানে বলছে যে এর বর্তনী অঙ্কন করুন বা বর্তনী আঁকুন। দেখেন খেয়াল করুন, এইটা বুঝতে জন্য আপনার সার্কিটের কনসেপ্ট ভালো থাকা লাগবে, মানে ভালো জানা থাকতে লাগবে। লজিক সার্কিট অঙ্কন করুন, এইটা আমাকে লজিক সার্কিট আঁকুন বা অঙ্কন করুন, এটাকে লজিক সার্কিট অঙ্কন করতে হবে। এই কনসেপ্ট বোঝার জন্য আপনার লজিক সার্কিটের ভালো কনসেপ্ট থাকতে হবে। তো খেয়াল করুন এখানে কী কী চলক আছে, সেই চলকগুলো আমরা লিখি, এ দেন হচ্ছে বি দেন হচ্ছে সি। তো এবার খেয়াল করুন এই এর সাথে এইটার সম্পর্ক কি, নর অবস্থায় আছে, এইটা এ ধরলাম এটা বি ধরলাম, তো এর সাথে কী আছে, নর অবস্থায়। তো প্রথমে আমি একটা এ টানি, তারপর এটা কি আছে, বার অবস্থায় অর্থাৎ নট অবস্থায় আছে, তো এটা এ বার, দেন কি আছে বি বার, এবার আবার বিবার কী অবস্থায় আছে, গুণ অবস্থায়, টানলাম, তাহলে এ বার ইন্টু বি বার, এই দুটো আবার কী অবস্থায় আছে, নর অবস্থায়। এটাও টানলাম এটাও টানলাম, ওকে। দেন দেখেন এইটার সাথে এইটা আবার কি আছে, গুণ অবস্থায়, তাহলে আমরা একটা এ টানি একটা বি টানি। খেয়াল করুন এইটা প্রথমে আমরা নর বের করলাম, করার পর এইটার সাথে আবার এটা গুণ অবস্থায় আছে, তো গুণটা যে আমরা জাস্ট এখানে কানেক্ট করে দিই। এইবার খেয়াল করুন মূল যে ফাংশন এইটার সঙ্গে আবার সি কি আছে, অর অবস্থায়, অর্থাৎ এইখান থেকে আমরা একটা ওয়ার টেনে জাস্ট করে জয়েন দিয়ে দেবো। এখানে আপনাদের বোর্ড দেখা যাচ্ছে কিনা আমি তো জানি না, জাস্ট এখানে একটা ওয়ার কানেক্ট করে দিলাম, আর কিছুই না। অতদূর পর্যন্ত কি বোর্ড দেখা যাচ্ছে? তো কী করলাম আমি আবার রিভিউ করি। প্রথমে এ বি সি তিনটে চলক টানলাম, তো একে আমরা সিঙ্গেলি বের করলাম। দেন এবার আর বিবার এরা কী অবস্থায় আছে, এরা আছে আপনার গুণ অবস্থায়। তো এবারকে আমরা নট করলাম, বিবারকে নট করলাম, এই দুটো গুণ অবস্থায় গুণ কানেক্ট করে দিলাম। দেন এটার সঙ্গে এটা আছে কী অবস্থায়, যোগ অবস্থায় করলাম। দেন
এইটার সঙ্গে আবার এটা আছে গুণ অবস্থায়, এই এ বিকে টেনে নিয়ে যায় এর সঙ্গে গুণ করে দিলাম, করার পর মূল ফাংশনটা আছে অর অবস্থায়, জাস্ট অর কানেক্ট করে দিলাম। এবং মনে রাখবেন প্রত্যেকটা ফাংশনের মান লিখবেন, এখানে এটার পয়েন্ট, এটার পয়েন্ট, এটার পয়েন্ট আমি কিন্তু লিখিনি, আপনারা অবশ্যই লিখবেন যে কোনটার কোন পয়েন্ট। ওকে, মাস্ট বি, মনে রাখেন যেটা লিখতে হবে মান, না লিখলে বিপদ। তো এরপর আমরা দেখবো হচ্ছে ন্যান্ড এবং নর গেটের বাস্তবায়ন, এটুকু তো বোঝার কথা সবার। তো এবার আমরা বাস্তবায়ন দেখাই, এই সলটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা যদি পারেন তা বাকিগুলো প্র্যাকটিস করবেন আরও বেশি যেগুলো বিগত সালে আসছে। তো এবার আমরা দেখবো ন্যান্ড এবং নরের বাস্তবায়ন। তো নেক্সট প্রশ্ন আমাদের কি আছে, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, যে এ বার বি প্লাস এ বি বার সমীকরণটি ন্যান্ড ও নর দিয়ে বাস্তবায়ন করো। এটা আসছে, কয়েকবার আসছে। সমীকরণটি ন্যান্ড ও নর দিয়ে বাস্তবায়ন করো, সমীকরণটি ন্যান্ড ও নর গেট দিয়ে বাস্তবায়ন করো। সমীকরণটি ন্যান্ড ও নর গেট দিয়ে বাস্তবায়ন করো, সমীকরণটি ন্যান্ড ও নর গেট দিয়ে বাস্তবায়ন করো। তো মনে রাখবেন ন্যান্ড দিয়ে যখন বাস্তবায়ন করতে বলবে তখন সমীকরণের মধ্যে কোনো যোগ রাখা যাবে না এবং সর্বশেষ পুরো ফাংশনের উপর একটা বাদ থাকতে হবে। নর দিয়ে যখন বাস্তবায়ন করতে বলবে তখন সমীকরণের কোনো গুণ রাখা যাবে না, পুরো ফাংশনের উপর বাদ থাকতে হবে, এটা একটা কন্ডিশন। তো এটা বিস্তারিত পরে দেখলে ওইটাই আবার আধা ঘন্টা লাগবে, এটা আমি শর্টকাটে বললাম, ঠিক আছে। তো আমি ন্যান্ড দিয়ে প্রথমে বাস্তবায়ন করি, তাহলে আসছে যে কি এ বার বি প্লাস এ বি বার। আমরা কী করবো, এর উপর একটা ডাবল বার দিয়ে দেবো। ডাবল বার কেন দিলাম, কারণ আমরা জানি এ ডাবল বার সমান এ হয়, সেই লজিক অনুযায়ী বলতে পারি এটা সমান এটাই। এবার দেখেন এই যে বারটা আছে এইটাকে আমরা ডি মর্গান ল অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করলে আসছে যে এ বার বি ইন্টু এ বি বার। এটা করার কারণ কি, কারণ এই যোগটাকে আমরা ভেনিশ করে দেবো। যোগটাকে কেন ভেনিশ করবো, কারণ আমরা এটা ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করতে বলছি, আর ন্যান্ড হচ্ছে এমন একটা মেশিন যে কখনো যোগ বোঝে না, ওকে বোঝাইতে গেলে ওকে ওর যে ফিগার আছে বা ওর যে কনসেপ্ট আছে ওর মতোই বানাইতে হবে। তো ওর কনসেপ্ট অনুযায়ী ওখানে কোনো যোগ থাকবে না এবং পুরো ফাংশনের উপর বার থাকবে, পুরোটা হবে গুণ। ওকে, এখন এটার আমরা এখন সমীকরণ অ্যাড করতে মানে অ্যাড করতে হবে, লজিক অ্যাড করতে হবে এ বি। তো দেখেন আগের যে চিত্রটা আমি করলাম ওখানে কিন্তু আমরা ইচ্ছা মতো নিছি, ন্যান নিছি, নন নিছি, এক্সন নিছি, কিন্তু এইখানে আপনাকে শুধুমাত্র ন্যান ব্যতীত কিছু নেওয়াই যাবে না, কারণ আপনাকে বলছে ন্যান দিয়ে বাস্তবায়ন করতে, সব ন্যান নিতে হবে। তাহলে দেখেন এ বার বি আছে, আমি এ বারটা নেই, এ বারটা কীভাবে করলাম, এই যে এ বার এর সঙ্গে কী আছে বি, এ বার বি তার উপর বার। ওকে, দেন কি আছে এ বি বার, এ বি বার, দেন এটাকে আমরা এখন কানেক্ট করে দেবো এ বি বার। যারা বোঝেনি তারা দেখেন প্রথমে আমি এবার বের করলাম, দেন কি ওর সঙ্গে বি কানেক্ট করে দিলাম, তাহলে এবার বি এর উপর বার, আবার এ বের করলাম এরপর বি কানেক্ট করে দিলাম। ওকে, পুরো ফাংশনটা আবার ন্যান্ডের সঙ্গে আছে। আপনারা এফ না লিখে পুরো ফাংশনটা লেখার চেষ্টা করুন, তাহলে আরও ভালো দেখাবে। আমি শর্টকাটে বোঝানোর জন্য ওখানে এফ লিখে দিলাম। ওকে, তো এটা হচ্ছে ন্যান্ড দিয়ে বাস্তবায়ন। তো যারা দেখতেছেন এই পর্যন্ত যদি আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি না করা থাকে। তো আমি তো আপনাদেরকে এটা ফ্রিতে ক্লাস নিচ্ছি, এখানে কোনো আপনাদেরকে পেইডও বলি নেই, কোনো টাকাও দিতে বলি নেই, এই ক্লাসটা কিন্তু আমার পুরো পেইড বেসের জন্য। তা ভাবলাম যে সবারই উপকার হোক, আর 5-6 দিন মাত্র আছে, সবাই যেন উপকার হয়। তো আপনি যদি উপকৃত হয়ে থাকেন লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, এতে আমি যেন আপনাদের ফ্রিতে ক্লাস করি একটু হলে বেনিফিটেড হয়ে থাকি। ওকে, যাই হোক, এবার আমরা কী করবো, নট দিয়ে বাস্তবায়ন করবো। তো চলো নট দিয়ে বাস্তবায়ন করি, এটা হলো আমার ন্যান্ড দিয়েছিল। তো নর দিয়ে এবার কী হবে, সমীকরণে কোনো গুণ রাখা যাবে না, এ বার বি প্লাস এ বি বার। তাহলে এবার কী করবো, এর উপর 2টা বার, এর উপর 2টা বার, তাহলে দিলে কী আসতেছে আমাদের এ বারবার কাটা চলে যাবে, দেন প্লাস বি বার প্লাস প্লাসই থাকলেও দেন হচ্ছে আমার এ বার প্লাস হচ্ছে বি। এবার পুরো ফাংশনের উপর আমরা বাদ দেবো 1টা 2টা, তাহলে এ প্লাস বি বার দেন হচ্ছে প্লাস এ বার প্লাস বি, এইটা হচ্ছে আমার নট দিয়ে। তো এখানে আমি একটা শর্টকাট শিখিয়ে দিই আপনাদেরকে, মনে রাখেন যখন আপনাকে ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করতে বলবে, খেয়াল করেন যখন আপনাকে ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করতে বলবে তখন এই ফরম্যাটে হবে, পুরোটার উপর 2টা বার, যত ন্যান্ড আছে সব এইভাবে হবে, যত ন্যান্ড আছে সব এইভাবে হবে। কী বললাম, পুরোটার উপর বাদ দেবেন, দেওয়ার পর এটাকে ধরবেন এ, এটাকে ধরবেন বি, ধরলে কী আসছে এ বার বি ইন্টু এ বি বার এবং উপরেরটা অক্ষত রাখবেন।
যত ন্যান্ড আছে সব এইভাবে হবে। একটু আগে যেটা দেখালাম না বড় একটা সমীকরণ, ওইটাও পুরোটার উপরে বাদ দিয়ে দেবেন। যেমন আমি এখনই দেখাই দিতেছি, এ বার বি বার সি প্লাস এ বার বি সি বার প্লাস, এই যে একটু আগে এই সমীকরণটা করলাম না, বি বার সি বার প্লাস এ বি সি। কিছু করবেন না, জাস্ট পুরোটার উপরে বাদ দিয়ে দেন। দিছেন, দেওয়ার পর এই একটা বার আপনি ইয়ে করেন, প্লাসটা হয়ে যাবে ইন্টু এ বি সি ইন্টু এ বি বার সি বার, দেন হচ্ছে ইন্টু এ বি সি, এবং উপরের বারটা কী আছে, অক্ষত অবস্থায় থাকবে। এইভাবে যত ন্যান্ড আছে সব হবে। এটা হচ্ছে ন্যান্ডের ফরম্যাট। এইভাবে যত ন্যান্ড আছে সব ন্যান্ড হবে। আর ওর কী হবে, এই যে একটা ফরম্যাট করলাম না, এই ফরম্যাটে ওর হবে যে প্রথমে দুইটার উপরে বাদ দেবো, এইটার উপরে দুইটা, এটার উপরে দুইটা, করার পর এটাকে ডিমর্গান ল অ্যাপ্লাই করবো, করার পর লাস্টে যে আবার দুইটা দেবো। যত আপনার নর আছে সব এইভাবেই হবে। কী করবো, প্রথমে দুইটার উপর দেবো, প্রথমে দুইটা করে দেবো, এই যে দুইটা দিলাম, দেওয়ার পর ওইটাকে ডিমর্গান ল অ্যাপ্লাই করবো, করার পর ফাইনালি আবার যে দুইটা দেবো। এইভাবে সব নর হবে। এইটুকু যদি মাথায় সেট আপ করে নেন, জীবনে কোনো দিন ন্যান নর ভুল হবে না, জীবনে কোনো দিন ন্যান নর ভুল হবে না। তো এবার দেখেন এটাকে আমরা এখন চিত্র আট করবো। তো চিত্র আট করলে কী হইতেছে, যদি এটা আমরা লজিক সার্কিট অঙ্কন করি, এ নিলাম একটা, বি নিলাম একটা, তো এখানে কী আছে, এ প্লাস বি বার, এ টানলাম বি, ওকে, বি বারের সঙ্গে আবার এটা কানেক্ট করা আছে, তাহলে কী আসলো, এ প্লাস বি বার। দেন দেখেন কী আছে, এ বার প্লাস বি। তো এবার আমরা একইভাবে করি, এটা হচ্ছে আমার এ বার, এর সঙ্গে কানেক্ট আছে বি, তো বি টানে দিই, ওকে, তাহলে কী পেলাম, এ বার প্লাস বি। এটাও পাইছি, এটাও পাইছি। এবার কী আছে, দুইটা বার আছে, তার মানে দুইবার নন নিতে হবে। এই একটা নন নিলাম, আবার একটা নন নিলাম, আমার তো স্পেস নাই, আমি নিচে নিয়ে আসলাম। আপনারা এইভাবে করিয়েন না, আমার স্পেস নাই দেখে এইভাবে টানলাম। সহজ হিসাব, প্রথমে এইটা বের করলাম, তারপর এইটা বের করলাম, জাস্ট দুইটা নেওয়ার জন্য ইয়ে করলাম। তো এখন দেখেন ডিজিটাল ডিভাইসের এগুলো কনসেপচুয়াল প্রশ্ন, এই টাইপের প্রশ্নই আসবে। প্রথমে যেটা দেখালাম সরলীকরণ, তো মাস্ট একটা আসবেই। দেন হচ্ছে আপনার ন্যান নরের বাস্তবায়ন, এটা পড়তে হবে, লজিক সার্কিট অঙ্কন এটা পড়তে হবে, এবং এর সঙ্গে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ন্যান নরের সর্বজনীনতা ব্যাখ্যা করো। এটা আমি আমার পেইড বেসের ক্লাসে খুব ইজিলিভাবে 1-to-1 ভাবে বুঝাইছি। ওকে, তো এগুলো পড়বেন, এর সঙ্গে থিওরি পড়বেন, সর্বজনীন গেট কাকে বলে, মাস্ট, মৌলিক গেট কাকে বলে, গেট কাকে বলে, এবং এগুলা একবারে অথেন্টিক থিওরি, আপনারা মনের মতো বানায় লেখেন, মন মতো বানা যাবে না, যেটা আছে বই সেটাই দিতে হবে। ওকে, ওইটাই পড়বেন হুবহু, মাহবুব রহমান বা মুজিবুর রহমান যে কোনো আইসিটি বই থেকে সংখ্যাগুলো পড়ে নেবেন, বুঝছেন। আর যারা আমার শিটে পড়ছেন শিট থেকে মুখস্থ করবেন। এবার আমরা নেক্সট টপিকে যাই, এটা হচ্ছে অ্যালগরিদম ফ্লোচার্ট। গুরুত্বপূর্ণ দুটি অ্যালগরিদম ফ্লোচার্ট দেখব। এরপর আমরা দেখব অ্যালগরিদম ফ্লোচার্ট, অ্যালগরিদম ফ্লোচার্ট থেকে থিওরি আসবে আপনার মনে করেন 5 মার্ক, আর কনসেপ্ট আসতে পারে আপনার 10 মার্কের মতো। তো দেখেন একটা অনেকবার আসে এই অ্যালগরিদম, অনেকবার, 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের, 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট, বৃহত্তম সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট অনেকবার আসে, এবং এবার আসার সম্ভাবনা আছে। অ্যালগরিদম ফ্লোচার্ট, 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট। তো খেয়াল করেন, খুব ইজিভাবে বুঝাবো, 3টি পারলে 2টি তো কোনো ব্যাপারই না। তো 3টি সংখ্যার মধ্যে কীভাবে বুঝাবো, অর্থাৎ কম্পিউটারকে আমরা বুঝাবো 3টে সংখ্যা দেবেন, ধরেন আপনি 4 দিলেন, 5 দিলেন, 7 দিলেন, কম্পিউটার অটোমেটিক বলে দেবে যে 7 বড়, ঠিক আছে। এই কনসেপ্টটা কীভাবে বুঝাতে পারেন, তো ধরেন আমি 3টে সংখ্যা আমাকে বলছে, 3টে সংখ্যা বলছে যে 1 2 3 বা 4 5 6, তো সহজভাবে বোঝা, মনে করেন 5 একটা, 6 একটা, 7 একটা। তো আমি প্রথমে বললাম যে 5 greater than 6, দেন বললাম যে 5 greater than 7, দেন বললাম যে 6 greater than 7। এইভাবে গ্রেটার দেন দিয়ে দিয়ে কম্পিউটারকে বোঝাবো যে আসলে তুমি কোনটা বড় তুমি উত্তর দিবে। তো এটা তো আমার সংখ্যা আমি বলে দিয়েছি, কিন্তু এখানে আমাকে বলছে যে কোনটা সংখ্যা, তো তার মানে কি যে কোনো সংখ্যা হইতে পারে, অর্থাৎ ভেরিয়েবল আমাকে নিয়ে কাজ করতে হবে। তো 3টে সংখ্যা যেহেতু বলছে, আমি 3টা ভেরিয়েবল নিলাম। 3টে ভেরিয়েবল মনে করেন এ একটা, বি একটা, সি একটা।
তো প্রথমে মনে করেন আমি এ আর বির মধ্যে তুলনা করলাম যে এ গ্রেটার দেন বি, দেন হচ্ছে এ গ্রেটার দেন সি। ঘটনা যদি সত্য হয়, যে এ যদি বড় হয়, তাহলে এক কথাতেই ও বলে দিবে হচ্ছে প্রিন্ট এ, যে এ হচ্ছে বড়। বুঝছেন? প্রথমে আমি দুইটার মধ্যে তুলনা করলাম, যদি এখানে দেখে যে এ বড়, তার মানে এ বড়। আর যদি না হয়, তখন তো আর আমি বলতে পারি না যে বি বা সি বড়, কারণ বি সি এর মধ্যে তো আমি তুলনাই করিনি এখনও। এখান দিয়ে তো বলতে পারছি যে এ বড়, কিন্তু এখন কি আমি বলতে পারি বি বা সি বড়? না। তার মানে আমাকে আরেকটা কন্ডিশন সেট করতে হবে, তখন বলবো যে বি গ্রেটার দেন সি। এরপর যদি ঘটনা সত্যি হয়, তাহলে বি বড়, আর মিথ্যা হলে সি বড়। এইটাই এখন আমরা কম্পিউটারকে সুন্দরভাবে সাজে বোঝাবো। এই সাজে বোঝানোটাই হচ্ছে অ্যালগরিদম, আর এটার যে চিত্ররূপ সেটা হচ্ছে ফ্লোচার্ট। তো চলেন শুরু করা যাক। অ্যালগরিদমটা প্রথমে আমরা লিখি, অ্যালগরিদম প্রথমে হচ্ছে স্টেপ 1। স্টেপ 1-এ বললাম স্টার্ট, শুরু করো। তুমি শুরু করলো, শুরু করার পর সে কী নিয়ে কাজ করবে? তাকে তো কিছু দেই নেই, তার মানে তাকে ইনপুট নিতে হবে। তাহলে বললাম 3টে ইনপুট নাও, যেহেতু 3টে সংখ্যার কথা বলছে, 3টে ইনপুট নাও, এ নাও, বি নাও, সি নাও। নিল। দেন এবার বললাম যে তুমি যে ইনপুটগুলো নিলা, এবার এদের মধ্যে কাজ করো, তুলনা করো। তো সে তুলনা করা শুরু করলো যে এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি। তুলনা করার পর বললো যে যদি, মানে আপনাকে প্রশ্ন করলাম যে এটা কি বড়, এটি সত্য না মিথ্যা? এ বড়। যদি হয় যে হ্যাঁ সত্য, তখন আপনি কী বলবেন? প্রিন্ট এ করো, প্রিন্ট এ। অর্থাৎ আমি আপনাকে প্রশ্ন করছি যে 5-এর থেকে 7 বড়, 6-এর থেকে 7 বড়। যদি সত্য হয় তাহলে কি বলবেন? যে হ্যাঁ আপনার 7 বড়। আর মিথ্যা হলে কি বলতে পারবো 5 বা 6 বড়? কারণ আমরা তখন 5-এর তুলনাই করিনি। তার মানে ঘটনা সত্য হলে প্রিন্ট এ, আর মিথ্যা হলে কি বলবো? যে তুমি পরবর্তী ধাপে যাও, গো টু নেক্সট স্টেপ। পরবর্তী স্টেপে আসলো, পরবর্তী স্টেপে সে কী করলো? যে আবার একটা কন্ডিশন দিল, যে কন্ডিশনটা কি? ইফ ইলস বা ইলস ইফ, যার যেটা সুবিধা। ইলস ইফ যে বি গ্রেটার দেন সি, এইটা যদি সত্য হয় তাহলে কি করবে সে? প্রিন্ট বি। আর যদি এইটা মিথ্যা হয় তখন বলবে যে না, তাহলে এবার তুমি সিকেই প্রিন্ট করো। এবং ফাইনালি যা সে বলবে যে স্টেপ 5 স্টপ। আপনাদের কি নিচে দেখা যাচ্ছে? আমি তো ক্যামেরার সামনে এসে বলতে পারছি। আমি আবার বুঝাই, আমাকে 3টে সংখ্যা নিয়ে বলতে বলছে, 3টে সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করো। তো প্রথমে আমি শুরু করলাম, করার পর 3টে ইনপুট নিলাম, নেওয়ার পর প্রথমে তুলনা করলাম, বললাম যে এ বড়। যদি ঘটনা সত্য হয় এ বড়, আর মিথ্যা হলে নিচে আমি বললাম আরেকটা কন্ডিশন চেক করো, যে এবার বি যদি বড় হয় ইয়েসের ঘরে বি দাও, আর নো হলে বলো এ। এবং ফাইনালি বললাম স্টপ। ওকে, এবার এটা আমরা ফ্লোচার্ট আর্ট করি। স্টার্ট থাকলে হয় আপনার অধিবৃত্ত বা টার্মিনাল চিহ্ন বলা হয় একে। চিত্রটা ভালো হলো না। এটা হলো স্টার্ট। স্টার্ট আর স্টপে হয় অধিবৃত্ত। দেন ইনপুটে হয় আপনার সামান্তরিক, ইনপুটে হয় সামান্তরিক। তো ইনপুট এবিসি নিলাম। দেন হচ্ছে কি আছে? কন্ডিশন। কন্ডিশন হয় কি? ডায়মন্ড। তো কন্ডিশন কী দিয়ে আছে? এ গ্রেটার দেন বি এবং হচ্ছে এ গ্রেটার দেন সি। তো কন্ডিশনে 2টে হাত সবসময় থাকে, একটা সত্যের পক্ষে আর একটা মিথ্যার পক্ষে। সত্যের পক্ষে কি আছে? প্রিন্ট এ, প্রিন্ট এ। দেন মিথ্যার পক্ষে কি আছে দেখেন? মিথ্যার পক্ষে আছে হচ্ছে আবার একটা কন্ডিশন আসছে, তার মানে আমাকে আবার একটা কন্ডিশন দিতে হবে। যে কন্ডিশন কি আছে? বি গ্রেটার দেন সি। দেন এর 2টে হাত, একটা সত্যের পক্ষে, আবার এর একটা হাত মিথ্যার পক্ষে। সত্যের পক্ষে থাকলে কি হবে? প্রিন্ট বি। আর মিথ্যার পক্ষে থাকলে কি হবে? প্রিন্ট সি। এবার জাস্ট আমরা এই 3টাকে একসঙ্গে লাগাই দেব। এটা কানেক্টর নিলাম, নিয়ে 3টাকে লাগাই দিয়ে স্টপ দিয়ে দিলাম। স্টপ মানে হচ্ছে আপনার ওই যে অধিবৃত্ত বা টার্মিনাল। এই হচ্ছে শুরু। স্টার্ট মানে ইনপুট মানে হচ্ছে সামান্তরিক। দেন হচ্ছে কন্ডিশন দিলাম, দেন যদি সত্য হয় এই প্রিন্ট করবে, মিথ্যা হইলে কি বলছে? আবার একটা কন্ডিশন হচ্ছে, এর আবার 2টে হাত, এটা একটা এটা একটা। ওকে,
আর যদি এটা দুইটা সংখ্যা বলতো যে দুইটি সংখ্যার মধ্যে, তখন তো একবারই হয়ে যেত, তখন আমরা a গ্রেটার দেন b দিতাম, সত্য হইলে এইটা, মিথ্যা হইলে না। দুইটা হলে একবারে শেষ, দুইটা হলে আপনার এইটুকুই হয়ে যেত, এত নামাই লাগতো না। তখন আমরা দিতাম a গ্রেটার দেন b, ইয়েস, তাহলে প্রিন্ট এ, না হলে প্রিন্ট বি, কাহিনি সে। এই সেম জিনিস যদি আপনাকে বলে তিনটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো, কিছুই করতে হবে না, জাস্ট গ্রেটার দেনগুলো লেস দেন করে দেবেন। তখন এই গ্রেটার দেন করে দেবেন কি লেস দেন, এটাকে করে দেবেন লেস দেন, এটাকে করবেন লেস দেন, ওকে, এইটুকু পর্যন্ত করলেই হবে। আর আপনি যদি আরও গর্জিয়াস করতে চান তখন দিতে পারেন প্রিন্ট এ ইজ লার্জেস্ট, প্রিন্ট এ ইজ স্মলেস্ট, প্রিন্ট বি ইজ লার্জেস্ট, প্রিন্ট বি সি ইজ স্মলেস্ট, এরকম বা এইরকম রাখলেও আপনি মানে মার্ক দিবে, ফুল মার্কই পাবেন। লার্জেস্ট কথাটাও যুক্ত করতে পারেন। আরেকটা কথা, এখানে অনেকের মধ্যে কনফিউশন আসেন যে বাংলা লিখবো না ইংরেজিতে লিখবো, তো অ্যালগরিদম ফ্লোচার্ট আপনি ইংরেজিতে লিখলেও আপনি ফুল মার্ক পাবেন, বাংলাও লিখলেও ফুল মার্ক পাবেন। আপনি যেটাতে কমফোর্ট এতদিন মতো যা করেছেন ওইভাবে করবেন, ওকে। এবার লুপের একটা দেখবো যেটা অনেকবার আসছে, লুপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, লুপ খুবই গুরুত্বপূর্ণ। এবং এরপর আমরা থিওরি নিয়ে আলোচনা করবো, থিওরি কোনগুলো পড়বো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখেন লুপ কি আছে, এটা এই প্রশ্নটা এইভাবে আসতে পারে, 1 যোগ নিরানব্বই সংখ্যাগুলোর যোগফল নির্ণয়ের, যে সংখ্যাগুলোর যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট লেখো। সংখ্যাগুলোর যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট, এত টানা ক্লাস নিয়ে ঘেমেই গেলাম। তা আপনারা যারা দেখতেছেন সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা, এত ফ্রিতে আপনাদের এত কিছু শিখাচ্ছি, ঠিক আছে। তা আপনারা যারা দেখতেছেন একটু লাইক টেক করে দিন, যেন আমার চ্যানেলটা একটু গ্রোথ হয়। তো দেখেন এটা খুবই ইম্পর্টেন্ট যে সংখ্যাগুলো যোগফল নির্ণয়। লুপের যদি একটা বোঝেন, লুপের একটা বুঝলে বাকিগুলো সব পাবেন, লুপের একটা বুঝলে বাকিগুলো সব হবে একই রকম প্রায় সব, যে লুপের একটা যদি বোঝেন বাকিগুলো সব হবে। তো ভালোভাবে মনে রাখেন কি প্রশ্ন, যে এই যে একটা লুপ দিয়েছে সংখ্যাগুলো যোগফল নির্ণয় অ্যালগরিদম ও ফ্লোচার্ট, তো কনসেপ্টটা বোঝেন, কনসেপ্ট যদি একটা বোঝেন তো বাকিগুলো কী হবে, অটো হবে, অটোর মতো চলবে সে। আর এই পাশে দিলাম ফ্লোচার্ট। তো এই প্রশ্নটা আপনি আরেকভাবে আসতে পারে যে 1 থেকে 99 পর্যন্ত বা 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো, এই সেম প্রশ্ন যে 1 থেকে 99 পর্যন্ত বা 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো যোগফল নির্ণয় অ্যালগরিদম ফ্লোচার্ট লেখো, এইভাবে আসতে পারে বা এইভাবে বলে দিতে পারে। তো দেখেন এই কনসেপ্টটাকে বোঝেন। তো যোগফল নির্ণয়ের এখানে কিন্তু আমার কোনো ইনপুট নেওয়ার নাই। কেন ইনপুট নেওয়ার নেই? কারণ আমরা এখানে বলেই দিয়েছি 1 থেকে শুরু 99 পর্যন্ত যাবে, এই জন্য এখানে আমরা কোনো ইনপুট নেব না। যদি কোনো কারণে 99-এর পরিবর্তে n থাকতো তখন আমরা ইনপুট নিতাম, বুঝতে পারছেন? যদি 99-এর পরিবর্তে এখানে n থাকতো তখন আমরা ওখানে ইনপুট নিতাম। যেহেতু দেয়াই আছে সংখ্যাগুলো, এই কারণে আমরা ইনপুট নিব না। তাহলে আমরা কী করব, শুরু করব, করার পর কম্পিউটারকে বলবো যে কই থেকে শুরু করবা। মানে আমরা ধরলাম হচ্ছে ইনিশিয়ালাইজেশন, মানে শুরু করবা তুমি 1 থেকে 1, যেহেতু ইংরেজিতে লিখবো। তো শুরু যখন তুমি করবা তখন শুরুর অবস্থায় যোগফলটা কত আছে দেখেন, শুরুর অবস্থায় যোগফলটা আছে 0। কথা শুরু যখন হয়েছে ওখানে যোগফল আছে, শুরু করার পর তো যাবে, দিলাম 0। এবার দেখেন ও কত করে বৃদ্ধি পাচ্ছে, 1 আছে, 3 আছে, 5 আছে, 99 আছে, অর্থাৎ 2 করে বৃদ্ধি পাচ্ছে। ওকে বলে দিলাম যে তুমি 2 করে বৃদ্ধি করো। তা বোঝেন, প্রথমে ওকে আমি বললাম যে শুরু করবা 1 থেকে এবং শুরুর অবস্থায় যোগফলটা আছে 0, এরপর তুমি 2 করে বৃদ্ধি করবা, করার পর যোগটা সে কীভাবে করবে, সে যোগটা করার নিয়মটা দেখেন। তা আমি এখানে দেখেন, আমি যদি আপনাকে সাধারণভাবে আপনাকে বলি যে এই সংখ্যাটা তুমি যোগ করে দাও, যে 1 থেকে তুমি 99 পর্যন্ত যোগ করো, আপনি কীভাবে করবেন? 1 আর 3 যোগ করবেন, তাহলে 1 আর 3 যোগ করলে কত আসে 4 সমান সমান ধরলাম s, তারপরে 4-এর সাথে কত যোগ করবেন 5টা আমরা কত হচ্ছে i, তাহলে 4 আর 5 যোগ করলে কত হয় 9টা কি আমার যোগফল। তারপর 9-এর সঙ্গে কত যোগ করবেন, 5-এর পর 7 আসবে, তারপর 9 আর 7 যোগ করলে কত হয় 16টা আসছে আমার যোগফল, তারপর কত আসবে 9। তাহলে ওভারঅল ব্যাপারটা কি দাঁড়াইলো, যে যেহেতু আমি এই 1কে i ধরছি, অর্থাৎ ইনিশিয়ালাইজেশন, তার মানে এটা y, এটা y, এটা y, কারণ আমি তো বলছি i+2, 1 হচ্ছে i, এর সঙ্গে 2 যোগ করে এটা পেয়েছি, তার সঙ্গে 2 যোগ করে এটা পেয়েছি। তো আমি যদি সাধারণ কনসেপ্ট কম্পিউটার কথা ভুলে যান, আপনি যদি যোগ করেন কীভাবে যোগ করবেন, 3 আর 1 4, তো 4টা কি আমার যোগফল, এই যোগফল লিখলাম। এই যোগফলের সঙ্গে কী করবো, 5 যোগ করবো না, 4 আর 5 9, 5টা কি আমার i ধরছি না, তাহলে i। দেন হচ্ছে 4 আর 5 যোগ করি কোথায় 9, 9টা হচ্ছে যোগফল না, তার সঙ্গে কত যোগ করছি 7। তার মানে ওভারঅল ব্যাপারটা দাঁড়াইলো, সূত্রটা এইভাবে কাজ করতেছে, যোগফল ইকুয়াল টু s প্লাস i। দেখেন এটা কিন্তু হচ্ছে s প্লাস i। শুরুর অবস্থায় একও কারো না কারোর সঙ্গে যোগ হয়ে আসছে, তো এক কার সঙ্গে যোগ হয়ে আসছে, এক যদি শূন্য ব্যতীত আর কারোর সঙ্গে যোগ হয় তাহলে 1 কি 1 থাকে,
এই জন্য আমরা শুরুতে ধরছি যোগফল এস ইকুয়াল টু 0। এই হচ্ছে থিওরি। তো এখানে একটা শর্টকাট মনে রাখেন যে এই লুপের যোগফল নির্ণয় সবগুলোতে এস ইকুয়াল টু এস প্লাস ঠিক থাকবে, এমন থাকবেই। যদি বিষয়টা এইভাবে থাকে প্লাস আই দেবেন। এখন এর উপর যদি স্কোয়ার থাকে তখন এর উপর স্কোয়ার দেবেন, এর উপর যদি কিউব থাকে তখন এর উপর কিউব দেবেন, এর উপর যদি n+1 থাকে এর উপর i+1 দেবেন। কি বললাম, সবসময় এস ইকুয়াল টু এস প্লাস ঠিক থাকবে। এবং আপনি ফরম্যাটটা খেয়াল করবেন, ফরম্যাট যদি এবার স্বাভাবিক থাকে তাহলে আই দেবেন, স্কোয়ার থাকলে আই এর উপর স্কোয়ার দেবেন, কিউব থাকলে কিউব দেবেন, n+n+1 থাকে তাহলে i+i+1। এই টেকনিক অবলম্বন করে জীবনে সূত্র নিয়ে মাথাও খামা লাগবে না, দেখি সূত্র বলে দেওয়া যায়। ওকে, তো এবার আমরা এখন কম্পিউটারকে বুঝাই কম্পিউটার কীভাবে করবে। তো দেখেন প্রথমে ও শুরু করলো আগের বারের মতো স্টেপ 1 স্টার্ট, দেন স্টেপ 2 যেহেতু ইনপুট নাই তো প্রসেসিংয়ের অংশ শুরু করলো যে আই হচ্ছে তোমার 1 থেকে শুরু এবং এস হচ্ছে 0। দেন হচ্ছে স্টেপ 3, তাকে বলা হলো যে ইফ যে আইয়ের মানটা যদি 99 পর্যন্ত যায়, যে এর সমান বা ছোটো হয়, ঘটনা যদি সত্যি হয় তাহলে তুমি কি করবা, পরবর্তী স্টেপে যাও, গো টু নেক্সট স্টেপ। দেখেন এটা ফ্লোচার্ট যখন করবো আরও ক্লিয়ারভাবে বুঝবেন। আর যদি মিথ্যা হয় তখন বলবো গো টু স্টেপ 5। স্টেপ 4 এসে কী বলবো, যে তুমি এবার যোগ করো। যোগটা কীভাবে করবো, এস ইকুয়াল টু এস প্লাস আই, এটা একটু আগে দেখলাম। দেন তুমি কী করবা, বৃদ্ধি করো, বা এটা আপনি আগেও দিতে পারেন পরেও দিতে পারেন, ডাজেন্ট ম্যাটার। আই ইকুয়াল টু i+2, বৃদ্ধি হচ্ছে কত করে, 2 করে না, 2 করে বৃদ্ধি, আই ইকুয়াল টু i+2, আর সূত্র এস ইকুয়াল টু এস প্লাস আই। ওকে, দেন স্টেপ 5 আমরা বলবো যে নো হলে গো টু স্টেপ 5, যে প্রিন্ট এস, এবং এর সঙ্গে আরেকটা জিনিস লিখে দিবেন, অ্যান্ড গো টু স্টেপ 3। যোগ করো এবং গো টু স্টেপ 3 কেন যাচ্ছে একটু পর আমি দেখাচ্ছি, একটু পর ফ্লোচার্ট করলে বিষয়টা ক্লিয়ার হবে। স্টেপ 5 গেল এবং স্টেপ 6 এসে বলবে যে স্টপ, কাহিনী শেষ। ওকে, এখন এটার আমরা ফ্লোচার্ট করবো, বুঝছেন। শুরু করলাম, আইয়ের মান 1 আছে, এস ইকুয়াল টু 0, 99 পর্যন্ত যাবে, যদি ঘটনা সত্য হয় পরবর্তী স্টেপে যাবে, স্টেপে যায় যোগ করবে এবং বৃদ্ধি করবে, দেন আবার উপরে যা চেক করবে, এরপর নো হইলে প্রদর্শন করবে, ফাইনালি স্টপ। এটা আমরা ফ্লোচার্ট করবো। তো এটা আমরা মিশাই দিই, মিশাই না দিয়ে যদি স্পেস থাকে, স্পেস কি আসে এত বড়, আচ্ছা যাই হোক, স্টার্ট মানে হচ্ছে বোর্ডে চিত্র তেমন একটা ভালো হচ্ছে না, স্টার্ট মানে হচ্ছে আমার টার্মিনাল। এরপর হচ্ছে আমার দেখেন এটা কিন্তু ইনপুট না, এটা হচ্ছে প্রসেসিংয়ের অংশ। প্রসেসিং মানে হচ্ছে আয়ত, তাহলে আই ইকুয়াল টু কত আছে 1, এস ইকুয়াল টু 0। দেন এখানে আমরা একটা কানেক্টর দেবো, দেওয়ার পর আছে আমাদের কি কন্ডিশন, ইফ কি বলছে, আইয়ের মানটা যদি 90 পর্যন্ত যায়, ঘটনা যদি সত্যি হয়, সত্যি হলে বলছে যে সূত্র ফেলাও। দেখো সূত্র হলে কি বলছে, সূত্র ফেলাও, অর্থাৎ প্রসেসিং এস প্লাস আই এবং আই ইকুয়াল টু i+2, এবং বলছে গো টু স্টেপ 3, অর্থাৎ কানেক্টরে লাগাই দিলাম। আর নো হইলে কি বলছে, প্রিন্ট করতে বলছে। আপনাদের এদিকে কি দেখা যাচ্ছে কি দেখছে না আল্লাহ জানে। প্রিন্ট এস করব, যে শুরু করলাম, দেন এই যে প্রসেসিং অংশ নিলাম, এটা নিলাম, এরপর যদি বলি ঘটনা সত্য হয় তখন নিচে নামি, তুমি আবার উপরে যাও। এই বিষয়টা বোঝেন এখন ভালো করে। ধরেন এই আইটা হচ্ছে 98, 98 বা ধরেন 97 বা 95ই ধরলাম, যে এটা 95, তখন এখানে এসে চেক করবে। এখন দেখেন এটা কি সত্য না মিথ্যা, অবভিয়াসলি সত্য, দেন 99 থেকে এটা ছোটো, তখন কী হবে, নিচে নামবে না, আমি যোগ করবে, করার পর 2 বৃদ্ধি করবে, 2 বৃদ্ধি করলে কত হয়ে যাচ্ছে 97, করে দেখেন আবার উপরে যাইতে বলছে, কারণ উপরে যা আবার চেক করবে 99, ঘটনা সত্য না মিথ্যা, সত্য, সে আবার নিচে নামে, আমি কী করবে, আবার বৃদ্ধি করবে 99, ঘটনা সত্য না মিথ্যা, সত্য, নিচে নামলেন, আমি আবার যাবে, যায় উপরে চেক করবে, 2 বৃদ্ধি করবে, এবার দেখেন ঘটনা সত্য না মিথ্যা, এবার ঘটনা হয়ে গেছে মিথ্যা, তার মানে তখন বলবে এটা হচ্ছে মিথ্যা, তুমি এই পর্যন্ত যা করছো ওগুলো আমাকে দেখাও। ওকে, এটাই হচ্ছে কাজ। এইটুকু এখন কম্পিউটারকে আমরা বোঝাবো, কম্পিউটার এইভাবেই কাজ করতে থাকবে। এই একটা লুপ যদি আপনি বোঝেন, বাকি সবগুলো লুপ আপনার হবে। কিভাবে হবে দেখেন, এই সেম লুপে যদি আপনাকে এখানে জোড় সংখ্যার জন্য বলে যে 2, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 100, তাহলে এবার আমরা কি করব,
আমাদের ইনিশিয়াল পয়েন্ট কোথা থেকে শুরু হয়েছে 2 থেকে, খালি এখানে 2 বসাবো। দেখেন কত মজা, যাবে কত দূর পর্যন্ত 100 পর্যন্ত, এখানে জাস্ট 100 বসাই দেবো, এখানে জাস্ট আমরা 100 বসাই দেবো। এবার এটা কাজ করছে কি, আমি বলছিলাম যে এস ইকুয়াল টু এস প্লাস ঠিকই থাকবে, আর কোনো কিছু না থাকলে প্লাস আই হবে, তো সূত্র আই আছে, দেন ওখানে ওই বিষয়গুলো চেঞ্জ হবে। কত সহজ। অ্যান্ড এর উপরে যদি স্কোয়ার থাকতো, সে ধরেন এর উপরে স্কোয়ার আছে, 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার 100 স্কোয়ার, শুরু হয়েছে কই থেকে 2 থেকে, 0 যোগ ফল সবসময় থাকবে, 100 পর্যন্ত যাবে, দেন বৃদ্ধি পেয়েছে কত করে 2 করে। সূত্রটা এবার দেখেন এস ইকুয়াল টু এস প্লাস আই এর উপরে কী আছে স্কোয়ার, জাস্ট এখানে স্কোয়ার বসিয়ে দেবে, এগুলোই সহজ। এই হচ্ছে আমাদের কনসেপচুয়াল প্রশ্ন। তো লুপেরগুলো একটা ভালোভাবে প্র্যাকটিস করবেন, এর সঙ্গে 3টি সংখ্যার বৃহত্তম ক্ষুদ্রতম, জোন না বিজোর, এবং লিপিয়ারটা একটু দেখে যাবেন, কারণ লিপিয়ার এই বছর লিপিয়ার ছিল, লিপিয়ার আসার সম্ভাবনা আছে। এখন আমি বলি থিওরি কী কী পড়বেন, একটু দাগায় নেন, থিওরিগুলো একটু নোট করে নেন, থিওরি কোনগুলো পড়বেন। তো আমি আমার কম্পিউটারটা অন করি, আমি শিট দিকে আপনাদেরকে বলতেছি, ওয়েট, যে আমি আপনাদেরকে থিওরিগুলো বলে দিই কোনগুলো থিওরি আপনারা পড়বেন, এবং শেষ সময় যদি কারো শিট বা ক্লাসে হেল্প লাগে আমাকে নক দেবেন, আমি সহযোগিতা করার চেষ্টা করব। অপারেটিং সিস্টেম প্রথমে আমরা যাই। অপারেটিং সিস্টেম থেকে যে প্রশ্নগুলো পড়বেন অবশ্যই নোট ডাউন করবেন। অপারেটিং সিস্টেম থেকে যে প্রশ্নগুলো পড়বেন, অপারেটিং সিস্টেম কাকে বলে, গুরুত্ব মাস্ট। অপারেটিং সিস্টেম কাকে বলে, গুরুত্ব। দেন হচ্ছে কার্যবলী বর্ণনা করো, নোট করেন, কার্যবলী বর্ণনা করো। দেন হচ্ছে অপারেটিং সিস্টেমের সংগঠন। সংগঠন বলতে বোঝায় যে আপনার নিয়ন্ত্রণ প্রোগ্রাম, সার্ভিস প্রোগ্রাম, আবার নিয়ন্ত্রণ প্রোগ্রাম 3 প্রকার, সুপারভাইজ, জব কন্ট্রোল, এটা পড়বেন। এগুলোর প্রত্যেকটা বর্ণনা লাগবে, যেমন হচ্ছে কি সুপারভাইজ প্রোগ্রাম, জব কন্ট্রোল, ইনপুট আউটপুট, তারপর ইউটিলিটি প্রোগ্রাম, প্রক্রিয়াকরণ প্রোগ্রাম, প্রত্যেকটার বর্ণনা সহকারে পড়তে হবে। ওকে, এরপর পড়বেন হচ্ছে অপারেটিং সিস্টেমের শ্রেণীবিভাগ এবং শ্রেণীবিভাগের প্রত্যেকটার বর্ণনা। এই প্রশ্নটা থেকে যে কোনো একটা বর্ণনা আপনার আসবে। বর্ণনা কোনগুলো, যে রিয়েল টাইম ওএস, তারপর মাল্টিটাস্কিং বা টাইম শেয়ারিং, অথবা মোবাইল ওএস, ব্যাস অপারেটিং সিস্টেম, ডিস্ট্রিবিউট, তারপর নেটওয়ার্ক ওএস, এই যেগুলো আছে না, এই বর্ণনাগুলো পড়তে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে আপনার, সেটা হচ্ছে আরেকটু নিচে নামি, ওই বর্ণনাগুলো অবশ্যই পড়বেন, পড়ার পর ওগুলোর পার্থক্যগুলো দেখবেন। বর্ণভিত্তিক এবং চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম, অবশ্যই বর্ণভিত্তিক চিত্রভিত্তিক মাস্ট পড়ে যাবেন। তা কী বললাম, অপারেটিং সিস্টেম কাকে বলে, কার্যবলী, তারপরে এর গুরুত্বগুলো আলোচনা করো, তারপর প্রকারভেদগুলো এবং প্রকারভেদের বর্ণনাগুলো, এগুলো পড়বেন। এর সঙ্গে নেক্সট অপারেটিং সিস্টেমটা আরও পড়তে হবে। এবার হচ্ছে অপারেটিং সিস্টেম থেকে পড়বেন আপনার ছোটো ছোটো কিছু প্রশ্ন, হচ্ছে ডস কাকে বলে, তারপর হচ্ছে উইন্ডোজ কাকে বলে, তারপর রান টাইম কি, এই জিনিসগুলো পড়তে হবে, ঠিক আছে। তারপর গ্রাফিক্যাল ইন্টারফেসের পূর্ণরূপ, মানে পূর্ণরূপটা সংক্ষিপ্ত জিইউআই এর পূর্ণরূপ, তারপর মাল্টি প্রোগ্রামিং, মাল্টি প্রসেসিংয়ের পার্থক্য, এইটুকু দেখলেই হবে। অপারেটিং সিস্টেম যে প্রশ্নগুলো পড়লাম এগুলো টেনে বারবার দেখেন আর পড়েন। দেন হচ্ছে অ্যালগোরিদম ফ্লোচার্ট বের হয়েছে। অ্যালগোরিদম ফ্লোচার্ট থেকে যে জিনিসগুলো পড়বেন, অ্যালগোরিদম কাকে বলে, ফ্লোচার্ট কাকে বলে, অ্যালগোরিদমের আপনার বৈশিষ্ট্যগুলা বা অ্যালগোরিদম কেন লেখা হয়, কোডিংয়ের পূর্বশর্ত অ্যালগোরিদম এটা, তারপর ফ্লোচার্ট কত প্রকার কী কী বর্ণনা, তারপর প্রোগ্রাম ফ্লোচার্ট কেন আপনার করা হয়, ব্যবহার করা হয়। এরপর আছে আরেকটা গুরুত্বপূর্ণ অ্যালগোরিদম ফ্লোচার্টের পার্থক্য, এগুলোটা পড়লেই হবে। এর সঙ্গে আর কিছু পড়তে হবে, চেক করে নিয়ে দাও, ওয়েট। ও আরেকটা ফ্লোচার্টের লেখার নিয়ম ব্যাখ্যা করো, নিয়মগুলো ব্যাখ্যা করতে হবে। তারপর প্রোগ্রাম ফ্লোচার্টের যে প্রতীকগুলো আছে কাকে বলে, প্রতীকগুলো সহ এটা পড়বেন। ওকে, দেন আমরা কম্পিউটার বেসিকে চলে যাই। কম্পিউটার বেসিক থেকে পড়বেন হচ্ছে বিভিন্ন প্রজন্মের কম্পিউটারগুলো বর্ণনা করো। বিভিন্ন প্রজন্মের কম্পিউটার এগুলো পড়তে হবে মাস্ট, সবগুলোর বর্ণনা লাগবে। দেন আরেকটা পড়তে হবে আপনার গঠন ও প্রকৃতি অনুসারে কম্পিউটারের শ্রেণী বিভাগ, অর্থাৎ অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার, এই 3টার বৈশিষ্ট্য বর্ণনা এ টু জেড। এরপর পড়বেন হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, চিত্রসহ কম্পিউটার সংগঠন বর্ণনা করো। কম্পিউটার সংগঠন বর্ণনা 16তম আসছিল, চিত্রসহ কম্পিউটার সংগঠন বর্ণনা। এরপর কম্পিউটারের কাজগুলো ব্যাখ্যা করো, কম্পিউটারের কাজগুলো ব্যাখ্যা করো, নোট করেন, কম্পিউটারের কাজগুলো ব্যাখ্যা করো। দেন কিছু সংক্ষিপ্ত ফর্ম করতে হবে, যেমন ইউনিভেক, তারপর হচ্ছে এনএক, ঠিক আছে। এরকম যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এগুলো পড়তে হবে। তারপর কম্পিউটারের রচয়িতাকে আধুনিক কম্পিউটার জনক চার্লস ব্যাবেজ দিবেন, ঠিক আছে। এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, অনেক কনফিউশন, চার্লস ব্যাবেল মাস দেবেন। উইকিপিডিয়াতে সার্চ দেন শিক্ষক বাতায়ন, যেটা এনটিএসসি এর শিক্ষকরা চালায়, সেখানেও দেখবেন চার্লস ব্যাবেজের নাম দেওয়া আছে, তো চার্লস ব্যাবেজ অবশ্যই দেবেন। তারপর ইনপুট আউটপুট ডিভাইস কি ব্যাখ্যা করো, পার্থক্য প্লাস ডিভাইসগুলোর ব্যাখ্যা, তারপর কোন ডিভাইসগুলো ইনপুট আউটপুট হিসেবে কাজ করে, তারপর ওমেআর ওসিআর এটার পার্থক্য। কম্পিউটার থেকে কিন্তু প্রায় 15-20 মার্কের প্রশ্ন আসবে শুধু এই কম্পিউটার বেসিক থেকে, ওমেআর ওসিআর। তারপর প্রিন্টারের শ্রেণীবিভাগ, প্রিন্টারের শ্রেণীবিভাগ পড়তে হবে, প্রিন্টারের শ্রেণীবিভাগ পড়তে হবে। দেন হচ্ছে কম্পিউটার বেসিক আরও কিছু প্রশ্ন পড়তে হবে, সেটা হচ্ছে সিপিইউর যে কার্যাবলীগুলো রয়েছে সেই কার্যাবলীগুলো বর্ণনা করো, এটা খুব গুরুত্বপূর্ণ।
কম্পিউটার কার্যাবলী অর্থাৎ সিপিউর কার্যাবলীগুলো, তারপর র্যাম রোমের পার্থক্য, তারপর প্রধান মেমোরি সহায়ক মেমোরির পার্থক্য, র্যাম রোমের পার্থক্য প্লাস প্রধান মেমোরি সহায়ক মেমোরির পার্থক্য। দেন হচ্ছে গাণিতিক লজিক ইউনিটের ব্যাখ্যা, এর সঙ্গে আরেকটা প্রশ্ন পড়বেন অতিরিক্ত হিসেবে, সেটা হচ্ছে হয়ে গেল হার্ডওয়্যার এবং সফটওয়্যারের পার্থক্য। দেন ইন্টারনেট থেকে পড়বেন ইন্টারনেটের ব্যবহার, তারপর চতুর্থ শিল্প বিপ্লবে ইন্টারনেট কোথায় কাজে লাগে। এরপর হচ্ছে আপনার ইমেল কি, ইমেল লেখার নিয়ম, একটা ইমেল কীভাবে পাঠাবেন, ঠিক আছে, একাধিক মানুষকে কীভাবে ইমেল পাঠানো যায়, ই কমার্স কি, ই কমার্সের প্রকারভেদগুলো আলোচনা করো, তারপর কোনটা কোন ধরনের ই কমার্স, এই টাইপের প্রশ্নগুলো ইন্টারনেট থেকে পড়লে হবে। দেন হচ্ছে তথ্য কাকে বলে, উপত্য কাকে বলে, এগুলো তো বলছি। বিসিডি আস্কি কি, প্যারিটি বিট কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ প্যারিটি বিট, ইবিসিডি আইসি। তারপরে বিসিডি বাইনারি সংখ্যার মধ্যে পার্থক্য, তারপর বিসিডি বাইনারি সংখ্যা এক নয় বর্ণনা করো। দেন হচ্ছে তথ্য উপাত্তর পার্থক্য, এটা তো বললামই। দেন হচ্ছে ম্যানুয়াল ডেটা প্রসেসিং, কম্পিউটার ডেটা প্রসেসিং, এইটা ওকে। এরপর হচ্ছে উপাত্ত প্রক্রিয়াকরণের ধাপসমূহ। তো এই উত্তরগুলো যদি আপনাদের কাছে না থাকে তো শেষ সময় যদি প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 017764885, 017764885। হোয়াটসঅ্যাপে নক করলে এই যে প্রশ্নগুলো বলেন সবগুলো আমার সেটি সুন্দর করে সাজানো আছে। তো পেইড বেসে যারা আছেন তাদের কাছে অলরেডি এগুলো আছে। তো শেষ সময় আমি কিছু সাজেশন আপনাদেরকে বলি, যাদের প্রিপারেশন খারাপ তারা কী করবেন, সংখ্যা পদ্ধতি পড়বেন মাস্ট। অ্যালগরিদম ফ্লোচার্ট যদি মাথার উপর দিয়ে যায় জাস্ট থিওরিগুলো পড়বেন। অ্যালগরিদম কাকে বলে, তারপর ফ্লোচার্ট কাকে বলে, পার্থক্য বা যেগুলো আমি বললাম দেখুন। দেন আপনি কী পড়বেন, ইন্টারনেট মুখস্থ করতে তো খুব কষ্ট নেই, কম্পিউটার বেসিক পড়বেন, অপারেটিং সিস্টেম বাদ গোল্লায় যাক যদি আপনি এখন প্রিপারেশন নিয়ে থাকেন। যারা ভালোভাবে বিষয় নিয়েছে তারা পড়বেন। তো কী বললাম আবারও শর্ট করে দিই, সংখ্যা পদ্ধতি, ইন্টারনেট, কম্পিউটার প্রজন্ম, দেন হচ্ছে এই কোড তথ্য উপাত্ত পড়বেন, এই অংশটা পড়বেন যাদের প্রিপারেশন খারাপ। তো সবার জন্য শুভকামনা, সবার জবের ব্যবস্থা হোক, রিজিকের ব্যবস্থা হোক, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে।